আমরা পড়া যাই ক্লটিং ফ্যাক্টর, জমাট বাঁধায় ফেলবে এমন ফ্যাক্টর 13টা, কিন্তু প্রশ্ন আসবে রক্ততঞ্চনের প্রধান ফ্যাক্টর কয়টা, উত্তর হবে 4টা। তাহলে 4টার নাম না জানলে চান্স হবে, উত্তর হচ্ছে না, চান্স হবে না। তাহলে কি কি আমাদের রক্ততঞ্চনের প্রধান ফ্যাক্টর, তুমি দেখো ফাইব্রিনোজেন, প্রথমবিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন। এখন এইটার জন্য ভাই অনেক টাইপের ছন্দটন্দ আছে, যেমন ধরো আমি মনে রাখতাম আমার সময় ফুল পরে টুপ করে এটা দিয়ে, আরও অনেক অনেক ছন্দ আছে, যার যেটা ভালো লাগে পড়বা। আবার ছন্দ নিয়ে অনেক দ্বিধা আছে যে ভাই এই ছন্দ তো আমার অনেক কঠিন লাগে, ইগনোর ইগনোর ইগনোর, ভাইয়া বলছে কারণে ছন্দ দিয়ে মনে রাখতে হবে এমন কোনো কথা নাই, তোমার এমনিতে মনে থাকে থাকুক, তবে আমি জানি দুই একজনের ক্ষেত্রে ছন্দটা হেল্প করবে, তাই আমি এই ফাঁকা জায়গাতে লিখে দিব। আমি যেভাবে মনে রাখতাম, আমি মনে রাখতাম হচ্ছে ফুল পরে গেল টুপ করে, ঠিক আছে, এই যে এটা টপ, টুপ না কিন্তু টুপ। আচ্ছা, ফুল দিয়ে মনে রাখবা ফাইব্রিনোজেন, পরে দিয়ে মনে রাখবা প্রথমবিন, টুপ দিয়ে মনে রাখবা এই যে থ্রম্বোপ্লাস্টিন, আর করে দিয়ে মনে রাখবা ক্যালসিয়াম আয়ন, ঠিক আছে। এই 4টা হচ্ছে আমাদের প্রধান রক্ততঞ্চনের ফ্যাক্টর, এদের নাম আমাদেরকে জানতেই হবে। কেউ কি আমাকে বলতে পারবা যে কি বলবা আমাদের প্রধান প্লাজমা প্রোটিন কয়টা? দেখি আমি একটু অ্যান্সারগুলো দেখব। আচ্ছা, হ্যাঁ, আমাদের প্রধান প্লাজমা প্রোটিন কয়টা আমি কিন্তু চেক করি তোমাদেরকে, কে উত্তর দিল, সো তোমরা পারলে অবশ্যই উত্তর দিবা, ঠিক আছে। প্লাজমা প্রোটিনের সংখ্যা কিন্তু অসংখ্য, কিন্তু প্রধান প্লাজমা প্রোটিন বললে 4টা, এবং তাদের নাম কিন্তু আমরা শিখিয়েছিলাম গত ক্লাসে, যারা শিখে ফেলছে তাদের মনে আছে, তাই না? জিপিএ 5 দিয়ে আমরা মনে রাখছিলাম। গ্লোবিউলিন, প্রথমবিন, এ দিয়েছিল কি বলো অ্যালবুমিন, আর 5 দিয়েছিল ফাইব্রিনোজেন। একটা ব্যাপার কি খেয়াল করছো, এই যে আমাদের প্রধান 4টা প্লাজমা প্রোটিন, এর মাঝখানে কিন্তু 2টা আছে যারা কিন্তু রক্ততঞ্চনের ফ্যাক্টর। কে কে ভাই? ফাইব্রিনোজেন, প্রথমবিন। তাহলে এরা একই সাথে আমাদের প্লাজমা প্রোটিন, আবার এরাই রক্ততঞ্চনের প্রধান 2টা ফ্যাক্টর। 13টা ফ্যাক্টরের আবার আমরা নাম দিয়েছি, ফ্যাক্টর 1, ফ্যাক্টর 2, ফ্যাক্টর 3, এরকম করে, সেগুলোর আবার বিস্তৃত কথা তোমার বইতে লেখা আছে। এখন ভাই এইটা কতখানি ইম্পর্টেন্ট আপনার দৃষ্টিকোণ থেকে? আমার দৃষ্টিকোণ থেকে একটু কম ইম্পর্টেন্ট, প্রথম যে 4টা সেটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই প্যারাটা আগে শেষ করি চলো। তাহলে তোমাদের 23 ব্যাচের অনেকে আছো, তাদের কিন্তু 2 নাম্বার একটা প্রশ্ন খুব কমনলি আসবে, মানুষের রক্তবাহিকার মধ্যে কেন রক্ত জমাট বাঁধে না? তুমি যদি পশু কোরবানির ক্ষেত্রে দেখো বা জবাই করার ক্ষেত্রে দেখো, রক্তটা যখন পশুর দেহ থেকে বের হয়ে যায় তখন কিন্তু এটা একটু পরে জমাট বেঁধে যায়, কিন্তু যতক্ষণ পশুর দেহে ছিল ততক্ষণ জমাট বাঁধে নাই। মানুষের ক্ষেত্রে একই কথা। তাহলে কেন জমাট বাঁধছে না, এটার পেছনে কারণ আছে কিছু, এই কারণগুলো আমি তোমাকে সিরিয়ালি বলছি, তুমি এইভাবে মনে রাখবা। দেখো, প্রথম এবং প্রধান কারণ, আমাদের রক্তে হেপারিন আছে। হেপারিন কি? হেপারিন একটা পলিস্যাকারাইড, এবং এইটা বোধহয় এবার এইচএসসিতে আসছিল যে হেপারিন আসলে কি জাতীয় জিনিস। মিউকোপলিস্যাকারাইড, মানে এইচএসসির একটা অবজেক্টিভে দেখছিলাম। মিউকোপলিস্যাকারাইড মানে কি ভাই একটু বলেন তো, এই শব্দটা বুঝি নাই। পলিস্যাকারাইড মানে হচ্ছে যেমন স্টার্চ, বা তুমি যদি বলো সেলুলোজ, গ্লাইকোজেন, এরা হচ্ছে পলিস্যাকারাইড, মানে এরা হচ্ছে একটা পলিমার যৌগ, বুঝছো? এরা কার্বোহাইড্রেট জাতীয়, শর্করা জাতীয় জিনিস। আচ্ছা, সো মিউকোপলিস্যাকারাইড মানে কি? শর্করা জাতীয় একটা জিনিস, বুঝছো? সো হেপারিন থাকার জন্যে রক্তটা জমাট বাঁধে না। যদি এমন হতো, তোমরা কি এমন দেখছো যে এই বাংলা সিনেমাতে হঠাৎ করে রক্তের দরকার, বুঝছো? সো রক্তের দরকার, এখন বেশিরভাগ সময় এই দরকারটা হয় জসিমের, তো জসিম অনেক যুদ্ধ করে কয়েকটা বোতলে করে রক্ত নিয়ে যাচ্ছে, এবং তখনই ভিলেন তাকে অ্যাটাক করলো, তাই না? এবং সে জীবন দিবে কিন্তু রক্তগুলা দিবে না, বুকের মাঝখানে রক্তের বোতলগুলা চেপে রাখছে, তাই না? আচ্ছা, তুমি আমাকে বলো, এই বোতলে করে যদি তুমি আমার কাছ থেকে একটু রক্ত নিয়ে যাও, শুধু বোতলে করে রক্তটা নিয়ে গেলা, হসপিটাল পর্যন্ত যাইতে যাইতে রক্ত কি ঠিক থাকবে? কি মনে হয়? উত্তর হচ্ছে না, ঠিক থাকবে না। কেন? কারণ বোতলের মধ্যে তুমি যদি হেপারিন না মিশাও, তাহলে এই রক্ত জমাট বেঁধে ওই দইয়ের মতো শক্ত হয়ে যাবে, বুঝতে পারছো? যাই হোক, তো ওইটা তাহলে কেন জমাট বাঁধতো না ভাই? ওরা শুটিং করতেছে, ওইটা আসলে রং, বুঝতেই পারো। মানে ওকে একটা ঘুষি দিত, এরপর ও এটাকে আবার ইচ্ছা করে ছুঁড়ে মারতো দেয়ালে, তখন দেয়াল রক্তে ভেসে যেত, আমরাও একদম কান্নার রোল তুলতাম, তাই না? কত ছোট ছিলাম আমরা এককালে। আচ্ছা, যাক, তাহলে আমরা বুঝলাম যে আমাদেরকে যদি রক্ত স্থানান্তর করতে হয়, ধরো যে ব্যাগে করে যে তুমি রক্ত স্থানান্তর করো, যে আমার রক্তটা আরেকজনকে দিব, তুমি খেয়াল করলে দেখবো ওই ব্যাগের মধ্যে আগে থেকেই একটা তরল দেওয়া থাকে। ওই তরলটা কিন্তু হেপারিন জাতীয় একটা তরল, যে কিনা রক্তকে জমাট বাঁধতে দেয় না, বুঝছো? তাহলে ব্যবহারিকভাবে তুমি যদি মিলায় পড়ো, তাহলে কিন্তু জিনিসটা মনে থাকবে। আচ্ছা, সো ছোটোবেলায় আমি সিনেমা দেখতে খুব ভালোবাসতাম, তাই আমার কথায় কথায় মাঝে মধ্যে সিনেমার এক্সাম্পল চলে আসবে। আচ্ছা, আমরা 4টা প্রধান রক্ততঞ্চন ফ্যাক্টরের নাম শিখে ফেলছি। ফুল পরে টুপ করে, ফুল দিয়ে ফাইব্রিনোজেন, পরে দিয়ে প্রথমবিন, টুপ দিয়ে থ্রম্বোপ্লাস্টিন, এবং করে দিয়ে ক্যালসিয়াম, এবং ওদের সিরিয়ালটা কিন্তু এভাবেই, বুঝছো? সিরিয়ালটা এটাই। আচ্ছা, তাহলে রক্ত কেন জমাট বাঁধে না? 1 নাম্বার কথা বললো ভাইয়া হেপারিন।
এছাড়া কি আর কোনো পয়েন্ট আছে? আছে, কিন্তু এটা তোমার বইতে লেখা নেই। তাহলে ভাই আপনি একটু বলে দেন আর কি কি কারণে রক্তটা জমাট বাঁধে না। আমি তোমাকে বলছি, দাঁড়াও। ওকে, ও আমাদের এখানে মেসেজ আসতেছে আমাদের গ্রুপগুলোতে, দাঁড়াও একটু হাইড করে নিই। আচ্ছা, আমরা যদি এটাকে মিউট করে রাখবো এরপর থেকে, সরি। আচ্ছা, আমরা কি বলতে আসছি তোমাদের, কেন রক্ত জমাট বাঁধে না? ভাইয়া এই কারণগুলোকে সিরিয়ালি লিখে দিবে। আচ্ছা, ওকে। ভাইয়া 1 নম্বরে বললো যে হেপারিন থাকার জন্য জমাট বাঁধে না, হেপারিন। হ্যাঁ, তারপরে হচ্ছে 2 নম্বরে মনে রাখবা যে আমাদের ব্লাড ভেসেলগুলো যে আছে, রক্তবাহিকা, এদের প্রাচীরগুলো কি? মসৃণ। তাহলে রক্তবাহিকার প্রাচীর মসৃণ, রক্তবাহিকা, এই রক্তবাহিকার প্রাচীর মসৃণ, এই জন্য জমাট বাঁধার কোনো সুযোগ নাই। তারপরে আর কি কি কারণ আছে ভাই? আমার হাতের লেখা অনেক সুন্দর, তোমরা জানো তাই না? তারপরে আরও কারণ আছে, সেটা হচ্ছে যে রক্তগুলা সবসময় প্রবাহমান, ওরা কখনোই খরগোশের মতো একটু জিরিয়ে নেয় না, তাহলে কিন্তু জমে যাওয়ার সম্ভাবনা থাকতো। সবসময় প্রবাহিত হচ্ছে, তাই জমে না, তাহলে সর্বদা প্রবাহমান, বুঝছো? আরও একটা কথা আলিম স্যারের বইতে লেখা আছে, আমাদের রক্তে 2 ধরনেরই ফ্যাক্টর আছে। এক ধরনের ফ্যাক্টর রক্তকে জমাট বাঁধায়, আরেকটা বাঁধতে দেয় না। এখন এই 2 ধরনের ফ্যাক্টরের মধ্যে কে প্রকট, মানে কে নর্মালি প্রকাশিত থাকে? উত্তর হচ্ছে যারা রক্তকে জমাট বাঁধতে দেয় না ওরাই প্রকট, ওরাই সবসময় প্রকাশিত থাকে। তার মানে অ্যান্টিকোয়াগুলেন্ট, যারা রক্তকে জমাট বাঁধতে দেয় না ওরা সবসময় প্রকট অবস্থায় থাকে, আর এই জন্যই রক্ত জমাট বাঁধতে পারে না। তাহলে আমরা লিখতে পারি 4 নম্বর পয়েন্টে অ্যান্টিকোয়াগুলেন্টগুলো প্রকট। অ্যান্টি মানে বিরোধী, আর কোয়াগুলেশন মানে কি বলো? জমাট বাঁধিয়ে ফেলা। তাহলে অ্যান্টিকোয়াগুলেন্ট, এটা মানে হচ্ছে ওরা জমাট বাঁধতে দেয় না, গুলেন্ট। আচ্ছা, এটা হচ্ছে প্রকট। তাহলে এই 4টা পয়েন্টের জন্য আমাদের রক্তবাহিকা ভেতরে রক্তটা জমাট বাঁধে না। হেপারিন থাকে, হেপারিন নিজেও একটা অ্যান্টিকোয়াগুলেন্ট। রক্তবাহিকার প্রাচীরটা মসৃণ, রক্তবাহিকার মধ্যে রক্তটা সবসময় প্রবাহমান, এবং অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে এখানে, এবং এরাই প্রকট অবস্থায় থাকে। মনে থাকবে, তোমরা সবাই এখনও আসো, দ্যাটস ইন্টারেস্টিং যে একজনও ঝরে যাও নাই। আমরা এটাই চাই, ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত সবাই থাকবা, ঠিক আছে? গল্পে গল্পে দেখবে অনেকখানি পড়া হয়ে যাবে। এবং গত ক্লাসে আমি শিখিয়েছি 20's ল। এই 20's ল আমি তোমাকে আবার মনে করিয়ে দিতে চাই যে 20 মিনিট পরপর কিন্তু আমরা অবশ্যই মোবাইল থেকে বা স্ক্রিন থেকে চোখটা সরাবো, মনে থাকবে, নয়তো আমাদের চোখের ক্ষতি হবে। 20 সেকেন্ডের জন্য চোখটা একটু দূরে রাখবো, 20 মিটার দূরে তাকিয়ে থাকার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমাদের জন্য স্বাস্থ্যগত দিক থেকে এটা ভালো থাকবে। তোমরা যখন ক্লাস করছো তোমার বন্ধুরা তখনও কিন্তু রোটো ডিএমসি, দুরন্ত ডিএমসি অ্যান্ড 2.0 যুক্ত হচ্ছে। অন্তর ভাইয়া, মাইনুল ভাইয়া, সাদি ভাইয়া খুব ব্যস্ত সময় পার করতেছে। মানে আমরা দেখো অন্যান্য গ্রুপগুলোতে আজকে একটু গল্প হবে, কিছু মনে করো না, প্রথম ক্লাস তাই না? আমরা আছি, আমরা তোমাদের অনেক পড়াবো। একদিন দেখবা যে গল্পে গল্পে তুমি রিজভি ভাইয়ের পুরো জীবন কাহিনী জানো, অন্তর ভাইয়ের পুরো জীবন কাহিনী জানো। কাজে কাজ যেটা হবে, পড়াটা শেষ হয়ে যাবে। দেখো আমরা আসলে চেষ্টা করি বাচ্চারা, তোমরা তোমাদের এই যে আজকে টাকা পাঠানোর পর কালকে পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, এমন ঘটছে কখনো? ঘটে না। আমরা তোমাদেরকে খুবই কেয়ার করি, এটা তোমরা মাথায় রাখবা। হ্যাঁ, তোমাদের মতামতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আমরা আমাদের দিক থেকে চেষ্টা করব তোমাদের যা কিছু চাওয়া পাওয়া সেগুলোকে পূরণ করার জন্যে। হ্যাঁ, তবে সেই চাওয়া পাওয়াটা অবশ্যই আমাদের কি ফোকাসের সাথে মিলতে হবে, তাই না? তুমি যদি বলো ভাইয়া আপনি আগামী 2 সপ্তাহ ক্লাস নিয়েন না, এখানে একটু ফুর্তি হোক ভাইয়া, একটু গান বাজনা করেন, হ্যাঁ, তাহলে তো খালি হবে না। আমি আগেই বলেছি যে টিচার আছে 2 রকমের, একজন হচ্ছে এন্টারটেইনিং, আরেকজন হচ্ছে মানে কি বলা যায়, কার্যকরী। মানে কেউ কেউ আছে যে তোমার ক্লাস করে মনে হবে বাহ ক্লাসটা তো অনেক জোস করলাম, কিন্তু দেখবা যে কাজের কাজটা হয়নি। আমি যদি খালি গল্প বলে যাই তাহলে তোমার ঠিক এই ফিলটাই হবে। তো আমরা আসলে এন্টারটেইনিং টিচার হতে চাই না, আমরা আসলে কার্যকরী টিচার হতে চাই, যাদের কথাগুলো তোমাদের ভূমিকা রাখবে মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেতে। আমরা যাই, বেশি গল্প করবো না, তাহলে এই ছকটাতে যাব আমরা। কি ছকটাতে দেখা যাচ্ছে, এই 4টা পয়েন্ট আমরা লিখে ফেলছি বইয়ের এক কোণাতে, কেন রক্ত জমাট বাঁধে না, এটা কিন্তু এখানে নাই। তাহলে আমি গত ক্লাসেও কিন্তু আলিম স্যারের বইয়ের তথ্য মেনশন করে দিছি, এই ক্লাসেও বলে দিচ্ছি। তাহলে এইভাবে যদি আমরা অন্য বইয়ের তথ্যগুলো জেনে ফেলি, আমার কি অন্য বই কিনে পড়তে হবে নাকি ভাইয়ের উপর বিশ্বাস রাখা যায়? বলো, ভাইয়া তো পড়ছে তাইলেই হবে। এবার ভাইয়া তোমাদেরকে বলে দিবে, তোমরা খালি ওইগুলো পড়বা তাইলেই হবে। চলো এখন দেখো, এই যে ছক, এই ছক থেকে কি পড়বো ভাই, একটু সোজা করে দেন এই ছকটা। এই ছকের থেকে তাহলে ভাইয়া স্টার দিয়ে দেখ তোমাদের জন্য। তাহলে স্টার কোনটা বলো? প্রথম 4টা, এই যে এই প্রথম 4টা হচ্ছে, একটু বড় করব, দাঁড়া। আচ্ছা, আপাতত দাগানো তো শুধু এখান থেকে, সো আমি শুধু দাগাই দিই। প্রথম 4টা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এবং এরা কি কাজ করে, কখন কিভাবে কাজ করে আমি একটু পরে তোমাদের বলছি, কেমন? তুমি যদি আরেকটা ব্যাপার খেয়াল করো, তোমার বইতেই খেয়াল করো, সবার সামনে বই আছে, তুমি দেখো
7 এবং 8 নাম্বার ফ্যাক্টর যারা, ওদের কাজটা সেম। ভাইয়া কাজ কেন, আগে নামগুলো একটু বলেন। চলো নামগুলাই তাহলে একটু আগে তোমাদের বলে দিই, একবার উচ্চারিত তো হোক। মানে ধরো কখনো আসলে যেন তুমি চিনতে পারো এটা রক্ততঞ্চনের একটা ফ্যাক্টর। ওকে আসো দেখো, 1 নাম্বার ফ্যাক্টর তো আমরা জানি, এই যে ফুল পরে টুপ করে ওই সিরিয়ালেই আছে, এদের কাজ ভাইয়া পড়াবে বলছে। আচ্ছা দেন কি হলো এটা, আচ্ছা এরপর 5 নাম্বার ফ্যাক্টরটার নাম দেখো ল্যাবাইল ফ্যাক্টর। তাহলে ল্যাবাইল থেকে আমরা কিন্তু একটা সিনোনিম অ্যান্টোনিম শিখে ফেলতে পারি। ল্যাবাইল মানে কি বলো তো? ল্যাবাইল মানে হচ্ছে যেটা কি ভেঙে যায়, বুঝছো, সহজেই ভেঙে যায় এই টাইপের কিছু। ফ্র্যাজাইল, ল্যাবাইল কাছাকাছি অর্থ, হ্যাঁ, এটা একটা ল্যাবাইল ফ্যাক্টর। এবং এই 5 নাম্বার ফ্যাক্টরের পাশে তুমি লিখে রাখো এটার কাজটা কার মতো। দাঁড়াও, এটা এরকম হচ্ছে কেন? আচ্ছা 5 নাম্বার ফ্যাক্টরের কাছে তুমি লিখে রাখো যে এটার কাজটা হচ্ছে 4 নাম্বারের মতো, মানে 5 আর 4 এদের কাজ হচ্ছে সেম, বুঝছো? আমি লিখে দিই, দাঁড়াও কাজগুলোকে সহজ করে দিই তোমার জন্য। 5 আর 4-এর কাজ কি? সেম। তারপরে 7 আর 8 এদের কাজ কি বলো? সেম। বলো তাহলে পারবা না? পারবো আমরা। আচ্ছা দেন 1 2 3 4 তো পড়াই হবে। 6 নাম্বারটা দেখো, এইটা আসলে প্রকল্পিত, এটার কোনো অস্তিত্বই আমরা এখন পুরোপুরি পাই নাই, কিন্তু ধারণা করতেছি যে 6 নাম্বার ফ্যাক্টর বা অ্যাক্সেলারিন নামক একটা ফ্যাক্টর যে কিনা অ্যাক্সেলারেট করে রক্ত জমাট বাঁধাকে, সে থাকতে পারে, এটা প্রকল্পিত। তাহলে এটা এমনি মনে থাকবে। দেখো 8 এবং 9 বেশি ইম্পর্টেন্ট কেন? কারণ এই দুইটা ফ্যাক্টরের নাম ভাইয়া তোমাকে আবার জিজ্ঞেস করবে। ভাই আপনি এটা কখন জিজ্ঞেস করবেন বলেন তো দেখি, শিখে রাখবো না। দেখো আমি আজকে গল্প বলবো আসলে, যতই তোমরা বারণ করো। আমি যখন কলেজে পড়তাম তখন আমি যেই স্যারের কাছে পড়তাম, স্যার কাছে পড়তে গেলে পরে স্যার মাঝে মধ্যে হুটহাট প্রশ্ন ছুড়ে দিত, এই বলতো দেখি এইটা কি, বা এই বলতো দেখি ওইটা কি। তো মাঝে মধ্যে যখন সেই প্রশ্নগুলো আমি পেরে ফেলতাম, স্যাররা খুব ভরসা দিতেন, বলতো এই তো হ্যাঁ এই ছেলেটা একদিন ঢাকা মেডিকেল কলেজে পড়বে। তোমরা বিশ্বাস করো আর না করো, এই যে একটা কথা, এই কথাটা শুনে আমার এত ভালো লাগতো, আমি প্রত্যেক দিন এই কথাটা শুনতে চাইতাম এবং অপেক্ষায় থাকতাম যে কোন দিন স্যার কোনটা জিজ্ঞেস করে বসে আমি যেন সেটার উত্তরটা পারি। এবং এই নেশাটা কিন্তু আমাকে এত দূর নিয়ে আসছে আমি মনে করি। এবং স্যাররা যেদিন এটা বলতো যে হ্যাঁ এই ছেলেটা তো একদিন ঢাকা মেডিকেল কলেজে চান্স পাবে, সেই দিন আমি আরও দ্বিগুণ তিনগুণ উৎসাহে পড়াশোনা করতাম। ঠিকই তো, বুঝছো? সো কখনো যদি আমরা তোমাদের কাউকে কোনো একটা কি বলে কোনো একটা কথা বলি যে হ্যাঁ তোমরা এইটা করতে পারো, এটা করতে পারো, এইটা মনে রাখবা যে শিক্ষকের কথা এইটা কিন্তু মানে অনেক বেশি শক্তিশালী। আমি নিজে শিক্ষক কারণে বলছি না, আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, বুঝছো? সো এইটা তুমি যদি অর্জন করতে পারো তাহলে তুমি মনে করবে যে অনেক বড় দোয়া এবং বড় একটা পাওয়ার তুমি পেয়ে গেছো। তোমার টিচাররা যদি বলে তুমি ভালো, ইউ আর ডুইং গ্রেট, তার মানে ইউ আর শিওরলি ডুইং গ্রেট, বুঝছো? আচ্ছা যাক আসো, তাহলে আমরা কতদূর গেলাম বলতো? 7 আর 8, আচ্ছা এদের কাজ সেম বলছিলাম। আচ্ছা আমি বলছি 8 এবং 9 নাম্বার ফ্যাক্টরের নাম আমি তোমাকে আবার ধরবো। আচ্ছা এদের নামটা কি ভাই একটু বলেন। দেখো 8 নাম্বার ফ্যাক্টরের নাম হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, দেখা যাচ্ছে, দেখা যাওয়ার কথা। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরে ভাইয়া বলছে অ্যান্টি মানে কি? বিরোধী। হিমোফিলিক ফ্যাক্টর মানে কি? হিমোফিলিক ফ্যাক্টর মানে হচ্ছে যেটা দেখো হিমোফিলিক ফ্যাক্টর মানে হিমোফিলিয়া একটা রোগ, যেই রোগটাতে রক্ত জমাট বাঁধে না। দেখো তোমাদেরকে হিমোফিলিয়ার রোগী দেখাই, তোমরা কি আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো করো? এই যে ইউটিউব চ্যানেলে তো দেখো হিমোফিলিয়ার রোগীর ভিডিও দেওয়া আছে, কত রিসোর্সফুল একটা জিনিস। কিন্তু বাচ্চারা এইগুলাতে আনন্দ নাই, বাচ্চাদের আনন্দ হচ্ছে আজগুবি সব জিনিসে। আমি এটা একটু ওদেরকে দেখাই, স্ক্রিনেই দেখাই। এই যে দেখো হিমোফিলিয়া জিনিসটা কি, কথাগুলো শোনা যাবে কিনা আমি ভলিউমটা বাড়াই দিই। দেখো এই যে উনার, আমি সাউন্ড কম, আমি নিজেই বলি দাও, এটা আমাদের কিন্তু নিজেদের ইউটিউব চ্যানেলের ভিডিও, ভাইয়া নিজে ভিডিওটা করছে। আমাদের ওয়ার্ডে কাজ করতে গেলে এরকম হিমোফিলিক রোগী আমরা পাই। এই দেখো উনার 3টা ভাই, একটা বোন, বুঝছো? সো 3টা ভাই কিন্তু রোগে আক্রান্ত, আর বোনের কিছু হয় নাই। উনার হাতে ক্যানুলা করা হয়েছিল, দেখো রক্তটা জমাট বাঁধে নাই, রক্ত পড়া বন্ধ হয়েছে, বাট রক্তটা কি হয় নাই, জমাট বাঁধে না। আর কাছে থেকে ধরি, দাঁড়ো দাঁড়ো, ওই হাতটা দেখা। এই যে উনাকে যেটা দেওয়া হচ্ছে ইনজেকশন করে, দেখো এটা হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ বা ফ্যাক্টর 8, দেখছো? এটা কেন দেওয়া হচ্ছে? উনার রক্ত জমাট বাঁধে না, যেন বাঁধে এই জন্য এই ফ্যাক্টরটা দিচ্ছি। এই ফ্যাক্টরটা ওনার শরীরে তৈরিই হয় না, এই জন্যে ওনার রক্তটা কখনো জমাট বাঁধে না, একটু টাচেই ওই যে ওইখান থেকে আবার রক্ত পড়বে। হ্যাঁ, এবং ওনার সাথে কথা বলছে, এটা তোমরা দেখো, এটা দেখো বুঝতে পারবা। হ্যাঁ, যে ওনার আসলে ফ্যামিলিতে ওনার ভাইয়েরাই আক্রান্ত, ওনার বোন আক্রান্ত হয় নাই। কেন হয় নাই এটা আমরা জেনেটিক্স চ্যাপ্টারে পড়বো, এখন আর সেই আলোচনায় যাবো না, বুঝছো? তাহলে 8 নাম্বার ফ্যাক্টর তোমার না থাকলে তোমার হিমোফিলিয়া এ হবে।
তাইলে এটাকে তুমি অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ বলতে পারো না? বলো, এটাকে আমি অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ বলতে পারি, মানে এই ফ্যাক্টরটা থাকলে আমার হিমোফিলিয়া এ হবে না, তাই এই ফ্যাক্টরটা হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, মানে এই ফ্যাক্টরটা হিমোফিলিয়া এ কে বাধা দিচ্ছে। একইভাবে তুমি ফ্যাক্টর 9কে তুমি বলতে পারো অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি। তাহলে হিমোফিলিয়া আছে দুই রকমের, হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি। এবার হিমোফিলিয়া এ কেন হয়? তুমি বলবা ভাইয়া এটা ফ্যাক্টর 8 যদি আপনার শরীরে না তৈরি হয় তাহলে আপনি হিমোফিলিয়া এ রোগে আক্রান্ত হবেন। হিমোফিলিয়া বি কেন হয়? তুমি বলবা ভাইয়া আপনার শরীরে যদি ফ্যাক্টর 9 তৈরি না হয় তাহলে আপনার হিমোফিলিয়া বি হবে। তাহলে হিমোফিলিয়া বি এটাকে প্রতিরোধ করতেছে কে? ফ্যাক্টর 9। তাহলে এটার আরেকটা নাম কি দেওয়া যায় যেটা তোমার বইতে লেখা নাই, বাট তুমি এটাকে বলতে পারো অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি। পরীক্ষাতে আসলে মনে করো অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি কাকে বলে? হিমোফিলিক ফ্যাক্টর বি এটা বলে হচ্ছে কাকে? ফ্যাক্টর 9কে, বুঝছো? আর ফ্যাক্টর 8কে বলতেছি আমরা কি? অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ। মাথায় থাকবে? এটা দেখো আরেকটা নাম আছে ক্রিসমাস ফ্যাক্টর। কেন ভাই এটাকে ক্রিসমাস ফ্যাক্টর বলতেছে? কারণ হিমোফিলিয়া বি এর আরেক নাম হচ্ছে ক্রিসমাস হিমোফিলিয়া, তাহলে ফ্যাক্টরের নামও ক্রিসমাস ফ্যাক্টর নামে ডাকা যায়, দ্যাটস ওয়াই। মনে থাকবে ব্যাপারটা? 8 9 ইম্পর্টেন্ট, সব কিন্তু বলি নাই। আর দেখো এখানে সব থেকে কঠিন কোনটা জানো? 10 নাম্বারটা, না এই একটা, এই যে 12 নাম্বারটা অনেক বড়, তাই না? আর এগুলো সব পড়ার দরকার নেই। 13 নাম্বারটা পড়বা, 13 নামগুলা পড়বা। ওইখানে তো দেখা যাচ্ছে না, দাঁড়াও। হ্যাঁ দেখো এখানে 9 নাম্বারটা বললাম আমরা। 10 নাম্বারের নাম স্টুয়ার্ট ফ্যাক্টর। কীভাবে মনে রাখবা? কাজ করতে হবে না। 10 নাম্বারে দেখো 10 আছে না, ফ্যাক্টর 10, আর এখানে দেখো স্টুয়ার্ট ট আছে, তাহলে স্টুয়ার্টটা হচ্ছে 10। 11 নাম্বার দেখো প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন, শুধু থ্রম্বোপ্লাস্টিন বললে 3 নাম্বার ফ্যাক্টর, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন বললে 11 নাম্বার ফ্যাক্টর। হ্যাগম্যান ফ্যাক্টর, হ্যাঁ হ্যাগম্যান ফ্যাক্টর হচ্ছে 12। 13টা একটু মনে রাখবা, 13টা ইম্পর্টেন্ট আছে। ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর কী কাজ করে আমি তোমাকে বলবো। চলো এবার আমরা রক্ততঞ্চনের একটা ভিডিও দেখবো, কিভাবে রক্ততঞ্চিত হয়। ভিডিও দেখে আমরা শিখে ফেলবো যে রক্ততঞ্চনটা কিভাবে হয়, ভিডিও থেকে আমরা তোমাকে পড়াই দিব। চলো। এটা তো খুলে রাখছিলাম, আচ্ছা দাও আবার যাই, ইউটিউব থেকে দেখাবো। একটু অপেক্ষা করো, আমি একটু সময় নিয়ে পড়ছি কারণ আমাদের সময় আছে। কি যেন দেখবো আমরা? ব্লাড ক্লটিং। হ্যাঁ চলো ছোট্ট এই ভিডিওটা দেখি, আমিও তোমাদের সাথে দেখি এবং বলি। প্লে করি, দাঁড়াও দেখি কি হয়েছে ওনার। সবাই এখনো আছে, আচ্ছা অনেকের একটু নেট প্রবলেম, পরে দেখতে পারবো। এটা কি প্লে হচ্ছে না? কি ব্যাপার? ব্যাক কোড থেকে করবো। সেটা তো আবার স্যার, এই ভিডিওটা কেন প্লে হচ্ছে না? এই তো হয়েছে, ওকে সরি। এই দেখো উনি হাত কেটে ফেলবে মনে হয় না গাজর কাটতে যে, তোমরা কিন্তু আবার এই যে এরকম করে হাত কেটে ফেলো না। রেজুলেশনটা মোটামুটি দেখা যাচ্ছে, ওতে সমস্যা নেই। দেখো এই যদি এইভাবে তোমার হাতটা যদি কেটে যায়, যে ধমনির মধ্যে ছোট্ট একটা ধমনি বা কৈশিক জালিকাতে তোমার এইভাবে কি হবে বলো? রক্তক্ষরণ হওয়া শুরু হবে। এখানে কিছু ব্যাপার খেয়াল করো, তুমি কি দেখতে পাচ্ছ যে ধমনির গায়ে কিছু সেল দেখা যাচ্ছে? এই যে একটু এই যে দেখো, এই যে দেখতেছো এই যে কোষ। কেউ কি আমাকে বলতে পারবে এই কোষগুলোকে কি বলে? এগুলাকে বলে এন্ডোথেলিয়াল কোষ, হ্যাঁ, যেগুলো কিনা ধমনিকার প্রাচীরটা গঠন করে। এই এন্ডোথেলিয়াল কোষের ক্ষতি হয়েছে, এই দেখো উপরে ছিঁড়ে গেছে, দেখছো এই যে এখানটাতে ছিঁড়ে গেছে যে, এবং এই যে চাকতির মতো যে দেখতেছো, কালকেই আমরা পড়ছি যে আরবিসিগুলো কিসের মতো? এরকম চাকতির মতো। অ্যালপেনলিবে চকলেট না বলো পুরোপুরি, এটা এই অ্যালপেনলিবে চকলেটের মতো। এইগুলা দেখো এখন বেরোয় চলে যাইতেছে। এখন এটাকে তোমার কি করতে হবে? বন্ধ করতে হবে। এখন তুমি আমাকে বলো কোন রক্তকণিকা, বলতে হবে কোন রক্তকণিকা এই কি বলে রক্তপাত বন্ধে প্রধান ভূমিকা পালন করে। তুমি বলবো অনুচক্রিকা। অনুচক্রিকা কেন আসে না এখনো? আসছে, দেখো যে আসবে এখনই, দেখাবে তোমাকে। এই যে দেখো প্লেটলেট লেখা দেখাচ্ছে, দেখছো? আমি তোমার সাথে দেখি। দেখো প্লেটলেট থেকে এখন থ্রম্বোপ্লাস্টিন বের হয়ে আসবে। বলো থ্রম্বোপ্লাস্টিন কয় নাম্বার ফ্যাক্টর? থ্রম্বোপ্লাস্টিন হচ্ছে এই যে দেখছো, এটা হচ্ছে প্লেটলেট। থ্রম্বোপ্লাস্টিন কয় নাম্বার ফ্যাক্টর বলো?
থ্রম্বোপ্লাস্টিন হচ্ছে 3 নাম্বার ফ্যাক্টর, তাই না? এইটা চলে আসবে, এই যে থ্রম্বোপ্লাস্টিন। ভাইয়া এটার নাম থ্রম্বোপ্লাস্টিন কেন হলো? কারণ দেখো আমরা প্লেটলেটের আরেক নাম কি দিয়েছিলাম? থ্রম্বোসাইট। থ্রম্বোসাইট থেকে আসতেছে, তাহলে থ্রম্বোপ্লাস্টিন নামে ডাকা যায় না বলো? ডাকা যায়। আর এটা জমাট বাঁধাইতে হেল্প করতেছে। থ্রম্বাস মানে কি? জমাট বাঁধা রক্ত, বুঝছো? তাহলে থ্রম্বোপ্লাস্টিন যেহেতু রক্ত জমাট বাঁধাইতে হেল্প করতেছে, দ্যাটস ওয়াই এটার নাম আমরা থ্রম্বোপ্লাস্টিনই রাখলাম। ওকে ফাইন, চলো দেখি। এটা কিন্তু এখন কি করবে জানো? এখন হচ্ছে এটা ফ্যাক্টর 2-কে সক্রিয় করবে। ফ্যাক্টর 2 কি ছিল মনে করো দেখি? ফুল পরে টুপ করে, তাহলে পরে দিয়েছিল ফ্যাক্টর 2। পরের মধ্যে কি ছিল বলেন? পরেতে ছিল হচ্ছে প্রথ্রম্বিন। তাহলে প্রথম্বিন, এখন এই প্রথম্বিন প্রোটিনটা, প্রথম্বিন তো তোমার রক্তেই আছে, কারণ এটা তোমার প্লাজমা প্রোটিন, এটা রক্তরসের মধ্যে দিয়েই ঘোরাফেরা করতেছিল। কিন্তু তুমি মনে রাখবা, কোনো প্রোটিনের শুরুতে তুমি যদি প্রো শব্দটা পাও, তাহলে সেই প্রোটিনটা একটা নিষ্ক্রিয় প্রোটিন, মনে থাকবে। কোনো প্রোটিনের শুরুতে যদি একটা প্রো শব্দ পাও, সেটা একটা নিষ্ক্রিয় প্রোটিন। তাহলে বলো, প্রথম্বিন একটা নিষ্ক্রিয় প্রোটিন, সে কি কাজ করতে পারবে? না, এখনও পারবে না। তাহলে কখন কাজ করতে পারবে? যখন সে থ্রম্বিন হবে। থ্রম্বিনটা বানাবে কে? থ্রম্বোপ্লাস্টিন। ওই হচ্ছে প্রথম্বিনকে থ্রম্বিন বানাবে। চলো আমরা ফলো করি, তারপর আমরা, এবং ও একা না, 4 নাম্বার ফ্যাক্টরের দরকার হবে। 4 এবং 5 দুজনেরই দরকার হবে, যদি এখানে 5-এর কথা বলে নাই। তাহলে দেখো, 3 নাম্বার ফ্যাক্টর থ্রম্বোপ্লাস্টিন, 4 নাম্বার ফ্যাক্টর ক্যালসিয়াম আয়ন, 5 নাম্বার ফ্যাক্টর প্রোএক্সেলারিন। এই 3 জন মিলে একটা কাজ করবে। কাজটা কি? থ্রম্বিনকে, মানে প্রথম্বিনকে থ্রম্বিন বানানো। দেখো তো মিলে কিনা ভাইয়ের কথা। এই যে দেখো, এই যে এইটা হচ্ছে আমাদের প্রথম্বিন, ক্যালসিয়াম আয়ন আর থ্রম্বোপ্লাস্টিন মিলে কি বানাই ফেললো বলো? থ্রম্বিন বানাই ফেললো। এবার থ্রম্বিন কার উপর কাজ করবে? আমরা কিন্তু কয়েকটা স্টেপ পড়ে ফেলছি, অলরেডি। এই কি হয়ে গেল? নড়ে গেল কেন? আচ্ছা, আমরা কি কি স্টেপ পড়লাম বলো? আমরা পড়লাম যে টিস্যু ক্ষতিগ্রস্ত হলো, রক্তপাত শুরু হলো, এরপরে সেখানে অনুচক্রিকা থেকে বা ক্ষতিগ্রস্ত টিস্যুগুলা থেকে থ্রম্বোপ্লাস্টিন বের হয়ে আসলো। সেই থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়নের সহযোগিতায় এবং 5 নম্বর ফ্যাক্টরের সহযোগিতায় প্রথম্বিনকে থ্রম্বিন বানিয়ে ফেললো। এখন থ্রম্বিন যে কিনা 2 নম্বর ফ্যাক্টর, সে কাজ করবে তার বস 1 নম্বর ফ্যাক্টরের উপর। 1 নম্বর ফ্যাক্টরের নাম আমরা সবাই জানি ফাইব্রিনোজেন। সেই ফাইব্রিনোজেনের উপর দেখো, ভাইয়া একটু আগে বলছে যে কোনো প্রোটিনের সামনে যদি প্রো থাকে তাহলে সেটা নিষ্ক্রিয়। আবার দ্বিতীয়বারের মতো বলছি, কোনো প্রোটিনের শেষে যদি জেন থাকে তাহলে সেটাও নিষ্ক্রিয়। যেমন একটা এক্সাম্পল দেন তো ভাইয়া। পাকস্থলিতে আমাদের প্রধান যে প্রোটিনটা, মানে প্রধান যে এনজাইমটা আসে, সেটার নাম পেপসিনোজেন। তুমি বলো, পেপসিনোজেন কি একটা সক্রিয় এনজাইম বা সক্রিয় প্রোটিন? না। সক্রিয় প্রোটিনটার নাম কি বা সক্রিয় এনজাইমটার নাম কি? পেপসিন। ট্রিপসিনোজেন নিষ্ক্রিয়, ট্রিপসিন সক্রিয়, তাই না? সো জেন থাকলেও এটা নিষ্ক্রিয় প্রোটিন বোঝায়। তাহলে ফাইব্রিনোজেন কি বলো? নিষ্ক্রিয় প্রোটিন। সক্রিয় করতে হলে একে কি বানাইতে হবে? ফাইব্রিন। তাহলে ফাইব্রিনটা বানাবে কে? তোমাদের যে বানিয়ে রাখা থ্রম্বিন, অলরেডি যে প্রথম্বিনকে সক্রিয় করে থ্রম্বিন বানায় রাখছিল, সেই এখন ফাইব্রিনোজেনকে ফাইব্রিন বানাবে। সো ফাইব্রিনের এখন একটা এই যে মনোমার তৈরি হলো, এটা একটা মনোমার, বুঝছো? এখন এরা সবাই মিলে আসলে পলিমার তৈরি করে এই রক্তটা জমাট বাঁধাবে। চলো দেখি, এই যে দেখো, এই যে এখানে একটা ম্যাশের মতো গঠন তৈরি করলো। এই যে এদিক দিয়ে আসলে রক্তপাত হচ্ছিল তোমার, এখন দেখো এখানে টুপির মতো, ছাদের মতো ফাইব্রিন জালকগুলো মিলে মিলে একটা কিন্তু কি তৈরি করে, একটা প্লাগ তৈরি করে ফেললো। দেখছো? মানে রক্তটাকে জমাট বাঁধায় ফেললো। এখান দিয়ে কি আর রক্ত বেরোতে পারবে? দেখো এই যে আরবিসিগুলো চাচ্ছে এই ফাঁকা দিয়ে বের হয়ে চলে যাবে, কিন্তু আরবিসি আর বেরোইতে পারে না। ওরা এই জালের মধ্যে, এই ফাইব্রিন জালকের মধ্যে আটকা পড়ে গেছে। বলেন বুঝছেন কিনা ব্যাপারটা? তাহলে তখন তুমি দেখবা এখান দিয়ে টুপ টুপ করে পানি পড়তেছে, হলুদ রস পড়তেছে, কিন্তু লাল রক্ত আর বেরোচ্ছে না। কেন? কারণ অলরেডি ফাইব্রিন জালক দিয়ে আরবিসিগুলো আটকা পড়ে গেছে। বাট এই যে জালের চিপাগুলা, এইটা কি প্লাজমাকে আটকাইতে পারবে? প্লাজমা তো লিক করবেই, প্লাজমা তো একটু একটু পড়বেই, বের হবেই। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে রক্ত জমাট বাঁধার পরে যেই প্লাজমাটা, ওটাকে আর প্লাজমা বলা যায় না, ওটাকে বলি আমরা সিরাম। কারণ এই যে এখানে যেই পানিটা বের হবে, এই যে জালের ফাঁকা ফোকর দিয়ে, এই যে ফাইব্রিন জালকের ফাঁক ফোকর দিয়ে রক্ত জমাট বাঁধার পরে যেই পানিটা বের হয়ে আসবে, তার মধ্যে কি রক্ততঞ্চনের ফ্যাক্টরগুলো আছে? তার মধ্যে কি ফাইব্রিনোজেন আছে? উত্তর হচ্ছে না, নাই। তাহলে ভাই গেল কই? এই যে ওরা তো ব্যবহৃত হয়ে গেছে। বুঝছো ব্যাপারটা? তাহলে সিরামের মধ্যে কিন্তু রক্ততঞ্চনের ফ্যাক্টরগুলো থাকে না, কিন্তু প্লাজমার মধ্যে রক্ততঞ্চনের ফ্যাক্টরগুলো থাকে। একটা পার্থক্য আমরা পড়ে ফেললাম। চল, এই হচ্ছে আমাদের ব্লাড ক্লট ফর্মেশন হয়ে গেল। দেখছো? এখন তুমি যদি মনে করো না ভাই আমি চাই আমার রক্ত বের হোক, আমি নিজেকে কষ্ট দিতে ভালোবাসি, তুমি আঙুল দিয়ে চিমটি দিয়ে এই প্লাগটা সরাই দিলা, তাহলে কি হবে? আবার রক্ত বেরোবে।
তোমার ওইখানকার ফ্যাক্টরগুলো চেষ্টা করবে আবার একটা কি করে বলো ফাইব্রিন জালক তৈরি করার, এই তো। তাই অনেক সময় অনেকের ক্ষত হয়, আমার নিজেরও মানে কি বলা যায় এটাকে, আমার মন খালি বলে এটাকে একটু চিমটা চিমটা চিমটা, তাই না? ছিলে টিলে গেলে কোথাও, তখন দেখবা চিমটায় রক্ত বের করে ফেলছো, মানে উপরে যে ফাইব্রিন জালকটা ছিল এটাকে তুমি তুলে ফেলছো। তো এটা করবা না, কেমন? আচ্ছা বলো কি অবস্থা? আচ্ছা এখন এইটাকে ভাইয়া আপনি একটু বইয়ের ভাষায় একটু সামারাইজ করে দেন। আমি তো ছবি দেখে বুঝলাম, কিন্তু এটা আসলে বাস্তবে কেমন? আচ্ছা হ্যাঁ, অনেকেই পারতেছো, ভেরি গুড। ওকে, তোমরা কমেন্ট করবা, পারলে অবশ্যই কমেন্ট করবা। কারণ কি বলো, সব ঠিকঠাক তো সাদি? সব ঠিকঠাক চলতেছে তো? আচ্ছা ওকে। আমার এখানে আটকে গেল কেন? আমার মোবাইলের জন্য মনে হয়। আচ্ছা তাহলে আমরা ব্যাক করে ফেলি এখান থেকে। চলো আমরা এখন পড়বো ব্লাড ক্লটিংয়ের মেকানিজমটা কীভাবে হয়। আমরা অলরেডি কিন্তু দেখে ফেলছি, এখন বই থেকে পড়বো, এখন বই থেকে পড়ার পালা। দেখো কেউ ভুল করবা কিনা। আচ্ছা এখানে কিছু শব্দ আছে, শব্দগুলো বোল্ড করে লেখা আছে, তাহলে এই বোল্ড করা শব্দগুলো অবশ্যই আমাদের কি করতে হবে বলো? অবশ্যই আমাদেরকে জানতে হবে। দাঁড়াও, রক্ততঞ্চন পদ্ধতি। দেখো রক্ততঞ্চন পদ্ধতিকে আমরা কি বলি, এই মেকানিজমটাকে কি বলি বলো? হিমোস্ট্যাসিস বলি, তাই না? এখন তুমি বলতে পারো ভাই এরকম কাছাকাছি একটা শব্দ কোথায় যেন আমরা পড়ছি। আমি তোমাকে বলে দিই, তোমার বইতে হোমিওস্ট্যাসিস এই শব্দটা অনেকবার আসছে, বাট এই শব্দটা একবারই আছে, হিমোস্ট্যাসিস। তাহলে ভাই দুইটা কি সেম? মেডিকেলে আসার পরে তোমার প্রথম দিকের একটা প্রশ্ন হবে ডিফাইন হিমোস্ট্যাসিস, ডিফাইন হোমিওস্ট্যাসিস। নাম দুইটা সেম শোনা যায়, বাট আসলে সেম না। ভাই তাহলে একটু বলে দেন, প্রথমে একটু বলে দেন। হিমোস্ট্যাসিস মানে হচ্ছে, দেখো হিম মানে কালকেই ভাইয়া বলছে হিম মানে রক্ত, আর স্ট্যাসিস মানে হচ্ছে জমাট বাঁধায় ফেলা। স্ট্যাসিস মানে কি বলো? জমাট বাঁধিয়ে ফেলা, আটকে ফেলা। তাহলে হিমোস্ট্যাসিস মানে রক্ত জমাট বাঁধিয়ে ফেলার প্রক্রিয়া, বুঝছো? মনে রাখবা যাদের নামের শেষে সিস আছে, সিস থাকা মানেই কি বলো? সিস মানেই হচ্ছে প্রক্রিয়া। যত নামের শেষে সিস সবাই হচ্ছে প্রক্রিয়া, বুঝছো? গ্লাইকোলাইসিস, তাহলে এটা একটা প্রক্রিয়া। সিস শব্দের অর্থ হচ্ছে প্রক্রিয়া। আচ্ছা তাহলে ভাই হোমিওস্ট্যাসিস এটা মানে কি? হিমোস্ট্যাসিস মানে বুঝলাম রক্ত জমাট বাঁধা। হোমিও মানে কি? হোমিওস্ট্যাসিস, দেখো হোমিওস্ট্যাসিস মানে হচ্ছে তোমার বডিতে এখন কি সব কিছু কি হলো? হোমিওস্ট্যাটিস, আচ্ছা এই যে হোমিওস্ট্যাটিস, তোমার বডিতে এখন সব কিছু কি ভারসাম্য অবস্থায় আছে না বলো? তোমার হ্যাঁ, তোমার ব্লাড প্রেশার ঠিকঠাক আছে, তোমার পালস ঠিকঠাক আছে, তুমি একজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো চলাচল করতেছো, এবং তোমাকে কিন্তু এইগুলোর ব্যাপারে কনসার্ন হইতেছে না যে হ্যাঁ দেখি তো আমার ব্লাড প্রেশারটা ঠিক আছে কিনা, নিজে নিজে ঠিক করি, এরকম কিছু করতে হচ্ছে না। আপনি সব ঠিক থাকতেছে না, তাহলে যে বডির ভেতরে ভেতরে সব কিছুর ভারসাম্য ঠিক থাকা, বজায় থাকা, এই ঘটনাটাকে আমরা বলি হোমিওস্ট্যাসিস। সো তোমার যদি কোনো অসুখ হয়ে যায় তখন এই হোমিওস্ট্যাসিস কী হয়ে যায় বলো? ইমব্যালেন্স হয়ে যায়, ব্যালেন্সটা ইমব্যালেন্স হয়ে যায়, তাই না? তাহলে হোমিওস্ট্যাসিস মানে কি? ভারসাম্য। মনে থাকবে, দেহের ভেতরে ভারসাম্য, এটাকে বলি হোমিওস্ট্যাসিস। আর হিমোস্ট্যাসিস মানে কি? রক্ত জমাট বাঁধানোর প্রক্রিয়া। তাহলে শব্দ দুইটা কাছাকাছি, পরীক্ষায় কিন্তু আসতে পারে, হ্যাঁ এটা কিন্তু পড়বা। আচ্ছা তাহলে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা হিমোস্ট্যাসিসের অংশ, হোমিওস্ট্যাসিসের অংশ না, কিন্তু হিমোস্ট্যাসিসের অংশ। চলো তারপরে আমরা প্রক্রিয়াতে যাই, মাত্র যেটা দেখে আসলাম। আচ্ছা তোমরা যদি আমাদের টাইম দাও আমরা সবগুলো এইভাবেই পড়ানোর চেষ্টা করবো, যেন সব কিছু তুমি পারো। আচ্ছা এখন ভাইয়া এইখানে যে অনেক কথা লেখা আছে, ও এটা তো দেখা যাচ্ছে না, দাঁড়া, এই যে এই পেজটা দেখতেছো, এখানে যে এতগুলা কথা লেখা আছে, এই কথাগুলা ভাইয়া একটু আগে বললো, আমি মুখে মুখে ছবি দেখায় যেগুলো বললাম, এই যে এগুলো বললাম, তুমি যদি রিডিং পড়ো তাহলে তুমি এখানে এগুলো পেরে ফেলবা। যদি তোমার মানে তোমার যদি পরীক্ষার আগের দিন রিভিশন দিতে হয়, সেদিন তুমি আসলে কি দেখবা? তুমি আসলে দেখবা হচ্ছে এই যে এইটাই হচ্ছে, এই স্টেপগুলাই আমাদের মেইন, বুঝছো? ইভেন যারা ছোট আসছো ফার্স্ট ইয়ার তো নেই, সরি সেকেন্ড ইয়ার যারা, তোমাদের পরীক্ষাতে যদি আসে তোমরা কিন্তু এই গডবাদা কথা না লিখে তোমরা এইভাবে পয়েন্ট করে লেখার চেষ্টা করবা। দেখো আমরা প্রথমে কি দেখলাম? অনুচক্রিকাগুলা, আমরা প্রথমে দেখলাম অনুচক্রিকা নষ্ট হয়েছে, টিস্যুগুলা নষ্ট হয়েছে, তাই না? এবং সেখান থেকে কি বের হয়ে আসছে বলো? থ্রম্বোপ্লাস্টিন, কথা মিলতেছে? থ্রম্বোপ্লাস্টিন, তারপর কার এই সহযোগিতাগুলো লিখে নাই, তুমি লিখে দিবা। থ্রম্বোপ্লাস্টিন কিন্তু একা না, এখানে কি ক্যালসিয়াম আয়নের সাথে থাকে না বলো? ক্যালসিয়াম আয়নকে ক্রেডিট দিতে হবে না? অবশ্যই ক্রেডিট দিতে হবে, সবাই ক্রেডিট পাবে। প্লাস হচ্ছে কি ফ্যাক্টর 5ও তো থাকে, চাইলে তুমি লিখে দিতে পারো। তাহলে ফ্যাক্টর 3 এইটা হচ্ছে ফ্যাক্টর 4, আর এটা ফ্যাক্টর 5, মানে প্রথম বিনকে থ্রম্বিন বানাইতে 3, 4, 5 এইগুলো লাগতেছে, হয়ে গেল। দেন থ্রম্বিন কার উপর কাজ করবে? আরেকটা নিষ্ক্রিয় প্রোটিন ফাইব্রিনোজেন, এটাকে ফাইব্রিন মনোমার বানাবে। মনোমার হইলে তো হবে না, একটা মনোমার তো আর
পুরো রক্তকে আটকাইতে পারবে না, সব মনোমার মিলে যখন জাল তৈরি করবে, পলিমার যখন হবে, তখনই আসলে তোমার রক্তটা জমাট বাঁধবে। তো ফাইব্রিন পলিমার হবে আলটিমেটলি, দেখো ফাইব্রিন জালক থেকে ফাইব্রিন পলিমার হবে এবং তখনই রক্তটা জমাট বাঁধবে। এটাই আমাদের রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া। এবার আসো, দুইটা প্রশ্ন আছে এখান থেকে। একটা হচ্ছে যে রক্ততঞ্চনকাল কত মিনিট, আরেকটা হচ্ছে যে রক্তপাতের মানে রক্তপাত হওয়ার স্বাভাবিক সময় কতখানি। ব্যাপারটা বোঝার চেষ্টা করবা, দুইটা কিন্তু দুই জিনিস। কি ভাইয়া একটু বলেন? তোমার হাত আমি কেটে দিলাম। রক্ত পড়তেছে কতক্ষণ, এটা হচ্ছে যে রক্তপাতকাল, রক্ত কতক্ষণ পড়তেছে। আর কতক্ষণে এখানে উপর দিয়ে ফাইব্রিন জালক তৈরি হয়ে রক্তটাকে জমাট বাঁধাচ্ছে, সেটা হচ্ছে তোমার রক্ততঞ্চনকাল। তাহলে স্বাভাবিক মানুষের রক্ততঞ্চনকাল কত? 4 থেকে 5 মিনিট। কোথাও কেটে গেলে 4 থেকে 5 মিনিটে রক্ত সাধারণত জমাট বেঁধে যায়। তাহলে মনে করো এবার তুমি ডাক্তার, তোমার চেম্বারে একটা রোগী আসছে। কী নিয়ে রোগী আসছে? ধরো তার ছোট্ট বাবু, সে হচ্ছে ওই তার মনে করো মুসলমানই হয়েছে, হ্যাঁ, বা মনে করো তার একটা দাঁত উঠছে, উঠার পরে তার রক্তপাত বন্ধ হচ্ছে না কোনোভাবেই। সে তোমার চেম্বারে ছুটে আসছে। বলো তো তুমি কী রোগ বলবা? এটাকে কী রোগ হিসেবে আখ্যা দিবা? দাঁত উঠে যাওয়ার পর এখান দিয়ে আর রক্তপাত বন্ধ হচ্ছে না, রক্ত আর জমাট বাঁধতেছে না, বলো কি বলবা? তুমি এটাকে হিমোফিলিয়া বলবা, কারণ অলরেডি আমরা শিখে ফেলছি রক্ত জমাট না বাঁধলে এটাকে বলে হিমোফিলিয়া, তাই না? আচ্ছা দেখো, তাহলে এই কথাটাই কিন্তু এখানে লেখা আছে। আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলেছি যে ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9-এর অভাবে থ্রম্বোপ্লাস্টিন অকার্যকর থাকে, মানে থ্রম্বোপ্লাস্টিন কাজ করতে পারে না, তাই ক্ষত থেকে প্রচুর রক্তক্ষরণ হয়, একে হিমোফিলিয়া বলে। এবং দেখো ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া, তার পরিবারের মধ্যে, হ্যাঁ, তার 2টা ছেলে অ্যালিস এবং বিয়াট্রিস, ভিক্টোরিয়ার মেয়ে ছিল অ্যালিস বিয়াট্রিস, ওরা ছিল হিমোফিলিয়ার বাহক। এটা আমরা বুঝতে পারছি। পুরো গল্প ওই চ্যাপ্টারে বলবো, হিমোফিলিয়াও যাও আমি পড়াবো না, মজা হবে তখন, ঠিক আছে? আচ্ছা, তো এটা যেহেতু রাজার পরিবারে, রাজকীয় ইংল্যান্ডের রানীর পরিবারে দেখা গেছে, সো এটাকে আমরা কি রাজকীয় রোগ বলতে পারি। সো হিমোফিলিয়া হচ্ছে কি বলো, একটা রাজকীয় রোগ। আর রক্ততঞ্চনকাল এই সময়টা অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? আর কাদের ক্ষেত্রে এই সময়টা বেড়ে যেতে পারে? হিমোফিলিয়ার ক্ষেত্রে অনেক বেড়ে যাবে, মানে জমাট বাঁধবেই না। আর ডায়াবেটিস থাকলে বা অন্য টুকটাক রোগ থাকলে এই সময়টা একটু বেশি লাগতে পারে। বুঝতে পারছো? আচ্ছা, আমাদের ক্লাসের ফাঁকে তোমাদের অন্য ভাইরা অনেক ব্যস্ত আছে, কিন্তু খালি আমাকেই দেখতেছো, প্রথম দিন আমাকে দেখছো। আজকে একটু অন্য ভাইয়ারাও তোমাদের সাথে কথা বললো, গল্প করলো, কেমন? ধীরে ধীরে আমরা ফ্লোতে চলে আসবো এবং আমাদের পড়া কিন্তু এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমরা বলছি যে আমরা উইকলি 2টা করে ক্লাস নিব, কিন্তু এই সংখ্যাটা বেড়েও যেতে পারে, ঠিক আছে? আমরা রুটিনটা দিব, নতুন করে রুটিনটা দিব, বেড়ে যাবে। অন্তর ভাই বলছে আমাদের এখানে হেড কিন্তু মনে করো মানে সব সিদ্ধান্ত প্রণেতা কিন্তু অন্তর ভাই যেটা বলে সেটাই কিন্তু। হ্যাঁ, তোমাদের ডিসকাউন্ট কতদিন থাকবে, অত্যন্ত ভর্তি হয়ে গেছে, আর খুলে লাভ নেই ডিসকাউন্টের কথা। হ্যাঁ, মানে কি করব না করব, অন্তর ভাই বস। আচ্ছা আচ্ছা, কতটুক বললাম বল। হ্যাঁ, এইটা শেষ। এবার এখান থেকে বোল্ড কালার শব্দগুলো পড়বেন। ও, এটা তো দেখা যাচ্ছে না। এই যে এই অংশ থেকে কি পড়বেন? বোল্ড কালারের শব্দ। দেখেন কিভাবে পড়তে হয় পড়াটা। টিচার যখন এইখান থেকে প্রশ্ন করতে চাইবেন, তখন ওনার চোখটা আসলে প্রথম কি বোল্ড কালার শব্দগুলোতে যাবে। বোল্ড কালারের শব্দ কি কি আছে? এই যে এখানে দেখো একটু এক্সট্রা করে লেখা আছে যে রক্ত জমাট বাঁধার সময় কিন্তু প্রথমে হেপারিনটাকে নিষ্ক্রিয় হয়ে যেতে হয়। রক্ত বাতাসের সংস্পর্শে আসলে হেপারিন নিষ্ক্রিয় হয়ে যায়। এই একটা প্রশ্ন ছুড়ে দিতে হবে তোমাদেরকে, দেখি উত্তর দাও। তোমরা আমাকে বলো, হেপারিন কে তৈরি করে? এটা বলতে না পারলে খবর আছে, বলো। কালকের ক্লাস যারা করছো, হেপারিন কে তৈরি করে? পারতে হবে। যাও, ক্লু দিয়ে দেই। হেপারিন যে তৈরি করে, হিস্টামিন নামক আরেকটা প্রতিরক্ষা দানকারী দ্রব্য আছে, একই জিনিস, এটাই তৈরি করে। তোমরা কি জানো যে আমি যে তোমাদের ক্লাস নিচ্ছি, আমাদের দুরন্ত ডিএম সেন্টার একটা উৎসবের রূপ নিচ্ছে। আমার বন্ধুরা, মানে এইখানে আমি যেখানে ক্লাস নিচ্ছি, এখানে আমার অনেকজন বন্ধু বসা, এবং ওরা খুব মজা পাচ্ছে, বুঝছো? এবং ওরা বলতেছে, ওরা হাত তুলে আছে যে ওরা সবাই পারে। একদিন আমরা যেই কক্ষে আছি, সেই কক্ষে একদিন তোমরা অবস্থান করবা, তোমরা বসে থাকবা ইনশাল্লাহ। আমরা সেই স্বপ্নটাই দেখি, বুঝছো? আচ্ছা চলো, তাহলে বাচ্চারা প্রতিজ্ঞাবদ্ধ হও। এই যে দেখো, আমার একটা দিন কিভাবে যায়, আমি তো গত ক্লাসে বলছি বোধ হয়, তোমরা জাস্ট আমাদের সাথে একদিন যদি হসপিটালে যাও তাহলে বুঝতে পারবা। হ্যাঁ, কিন্তু এর ফাঁকেও আসলে আমরা যে কতখানি ভালোবাসা থেকে তোমাদেরকে পড়াই, এটা তোমরা ফিল করো কিনা জানি না। এই ভালোবাসাকে মিথ্যা হতে দিও না। তুমি খালি এইটুকু চেষ্টা করবে যে পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে তোমার মনে যেন এইটা কখনো না আসে যে ইস, কেন একটু চেষ্টা করলাম না। আমি চেষ্টা করছি এই জন্য আমি চেষ্টা করি না এই জন্য আমি পারি না, এটা যেন কখনো না হয়। তোমার মনে যেন এই উপলব্ধিটা আসে, না আমি সর্বোচ্চটা চেষ্টা করছি, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করছি, সৃষ্টিকর্তা আমার ভাগ্যে রাখেন নাই, ওকে আমি এটা মেনে নিলাম, ঠিক আছে?
কিন্তু আমাদের যেন চেষ্টায় কোনো ত্রুটি না থাকে, আমাদের হাতে যেটুকু আছে এইটুকুকে যেন আমরা সর্বোচ্চ ব্যবহার করি। দেখো আমরা এখানে কত সুখী মানুষ, আমরা সবাই রাতের খাওয়া শেষ করে, ভাইয়া কিন্তু এখনও রাতে খায় নাই, তোমাদের পড়ানোর পর খাবে। তুমি বলতে পারো ভাইয়া কেন খান নাই? কারণ রাতের খাওয়া আমাকে অলস করে দেয়, তোমাদের ক্লাস নিতে এসে হাই দিব, বুঝছো? তো অনেক কিছু ভেবে চিন্তে চলতে হয়, আমাকে যেখানে 2 ঘন্টা ক্লাস নিতে হবে এটা আমার মাথায় আছে। সো এনিওয়ে, তোমরা সবাই রাতের খাবার খেয়েছো তাই না? তোমাদের দেখো এখানে অধিকাংশের বাবা মা বেঁচে আছেন তাই না? সবার মাথার উপরে ছাদ আছে, সবাই কি বলা যায় এখানে মানে 3,000 টাকা 3,200 টাকা কোর্স পেমেন্ট করে ভর্তি হতে পেরেছো। এতে ধরে নিতে পারি যে তোমরা অবশ্যই মানে একদম উচ্চবিত্ত না হলেও মধ্যবিত্ত, এটা ধরে নেওয়া যায় তাই না? তাহলে এইটুকু যে আমাদেরকে আল্লাহ পাক দিলেন, এই যে নিয়ামতটা, এই নিয়ামতটা কি সবার আছে? তোমার বয়সী অনেককে তুমি রাস্তায় দেখো না যে পড়তে পারতেছে না, যে হয়তো বা কাজ করতেছে, কিন্তু তার মনে স্বপ্ন ছিল যে আমি একদিন শিক্ষিত হব, আমি একদিন বড় হব, সুযোগটা পাই নাই। কিন্তু আল্লাহ পাক সেই সুযোগটা তোমাকে দিয়েছেন, তো তুমি এই সুযোগটাকে ব্যবহার করো। পারা না পারা পরের ব্যাপার, যেন তোমার এটা ব্যবহার হয়। আমরা একটু পড়তে থাকি, এর মধ্যে ভাইয়ারা আসবেন, ভাইয়াদের সাথে তোমাদের একটু পরিচয় কথাবার্তা হয়ে যাবে। ভাইয়ারা ক্লাস তো আরও অসাধারণ হবে বলে বিশ্বাস। আচ্ছা, আমরা এখান থেকে কী পড়বো দেখো, তাহলে থ্রম্বোপ্লাস্টিন সম্পর্কে আরেকটা তথ্য লেখা আছে, এইটা একটু পড়বো, ঠিক আছে? থ্রম্বোপ্লাস্টিন কি এক ধরনের লিপোপ্রোটিন। তাহলে আমরা 2টা কেমিক্যালের নাম শিখলাম। হেপারিন, উত্তরটা তো দেই নেই। হেপারিন কে ক্ষরণ করে? বেসোফিল। বেসোফিল, সবাই উত্তর দিচ্ছে, আমার এনে উত্তর আসে না, বলতো কেমনটা লাগে? আচ্ছা, সব তো ভালো বাচ্চা কাচ্চা, কি মাইনুল ভাইয়া? আচ্ছা আচ্ছা, আমরা বলতেছিলাম হেপারিন হিস্টামিনকে তৈরি করে, বেসোফিল তৈরি করে। আর এখানে আমরা 2টা কেমিক্যালের নাম পড়ছি, একটা হচ্ছে হেপারিন হচ্ছে মিউকোপলিস্যাকারাইড জাতীয়, আরেকটা বললাম যে থ্রম্বোপ্লাস্টিন, এটা একটা লিপোপ্রোটিন জাতীয়। এখন বলো লিপোপ্রোটিন মানে কি? লিপো মানে লিপিড বা চর্বি, আর প্রোটিন মানে কি বলো? প্রোটিন মানে হচ্ছে কি বলো? মানে আমিষ, তাই না? আচ্ছা, ওকে ওকে, এগুলো আমরা পারি, এগুলো পারি। তারপরে যদি আমরা যাই এখানে ফাইব্রিন পলিমার, ফাইব্রিন ফ্যাক্টর 13 ফাইব্রিন জালক সৃষ্টিতে অংশগ্রহণ করে। তাহলে ভাইয়া বলছিল এইটা তোমাকে একটু পড়ে রাখার জন্য। ফ্যাক্টর 13-এর নাম কি তোমার মনে আছে? আমার মনে আছে, দেখো আমি বলি। এটাকে বলছি আমরা ফাইব্রিন স্ট্যাবিলাইজিং ফ্যাক্টর। স্ট্যাবিলাইজিং ফ্যাক্টর। তাহলে স্ট্যাবিলাইজিং মানে কি বলো? স্ট্যাবিলাইজ মানে যে হচ্ছে এটাকে ফিক্স করে। এখন তুমি ফাইব্রিন জালক একটা বানাইলা, এইটা মনে করো এত পাতলা, হ্যাঁ, বাতাসে এই ফাইব্রিন জালক উড়ে চলে গেছে, আবার রক্ত পড়তে, তাহলে তো হবে না। এই ফাইব্রিন জালককে স্ট্যাবিলাইজ করে, ফিক্স করে এই 13 নম্বর ফ্যাক্টর, বুঝছো? 1 নম্বর ফাইব্রিনকে সবার লাস্টের 13 নম্বর ফ্যাক্টরটা কি করে? ফিক্স করে। দেখো আমরা এখান থেকে এত পড়া পড়তেছি না, পরীক্ষায় আসবে কি জানো? রক্তচঞ্চনের ফ্যাক্টর কয়টা? 13টা। রক্তচঞ্চন কাল কতক্ষণ? রক্তচঞ্চন হতে কতক্ষণ সময় লাগে? 4 থেকে 5 মিনিট। কিন্তু কঠিনতা পড়তে হবে, তাই না? সো এটা শেষ আমাদের, চলো। আচ্ছা, এরপরে আমরা কোথায় যাব? হ্যাঁ, এই পেজে বাকি অংশটা তোমরা পড়লে পারবা। সিরামের কথা একটু বলছি, সিরামের কথা আবার বলি, পার্থক্য তো পড়াই দিব সিরামের। দেখো ভাই কি বলছে কিনা, এই যে এখানেও তো সুন্দর ছবি দেওয়া, তাই না? আমাদের বইয়েও কিন্তু সুন্দর ছবি। ভাই কালকে বলছে যে ছবি দেখতে জানে না, সে ঝড়ের আর্তনাদ শুনবে, তাই না? তো দেখো এখানে ছবিটা কই রে ভাই, এই যে এই দিক দিয়ে কিন্তু একটা তরল বের হয়ে আসবে এই ফাঁকাগুলা দিয়ে, ফাইব্রিন জালকের ফাঁকা ফাঁকা দিয়ে, তাই না? তুমি বলতে পারো এটা প্লাজমা, কিন্তু আমরা এটাকে প্লাজমা বলবো না, এটাকে আমরা বলবো সিরাম। এবং সিরামের রংটা কিরকম বলছে এখানে? যে হলুদ তরল। তাহলে সিরামের রং হালকা হলুদ রঙের, বুঝছো? দেখো ফাইব্রিন জমাট সাময়িক, একটু পরে যখন টিস্যুটা রিপেয়ার হয়ে যাবে, যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছিল টিস্যুটা, এটা মনে করো রিপেয়ার হয়ে গেছে, তখনও কি তুমি ফাইব্রিন জালক দিয়ে রাখবা? দরকার নাই তো, তখন ফাইব্রিন জালককে গলায় দাও। আচ্ছা, আমি একটা সমীকরণ লিখি, দেখি কে উত্তর দিতে পারে। প্লাজমা, বায়োলজির মধ্যে আমরা ম্যাথ নিয়ে আসছি, প্লাজমা বিয়োগ হোয়াট, এখানে হচ্ছে আমাদের হোয়াট চিহ্ন। প্লাজমা থেকে কি বিয়োগ করলে আমরা সিরাম পাবো? প্লাজমা থেকে কোনটা বাদ দিলে আমরা সিরাম পাবো বলো? এই সমীকরণটা পূর্ণ করো। আমি একটু দেখি তো এই পাশে অ্যান্সার আছে, একটু পরে চেক করবো অ্যান্সার আসে কিনা। হ্যাঁ, এতক্ষণে লিখে ফেলা উচিত যারা পারবে। আচ্ছা, এটাও ইম্পর্টেন্ট বলছিলাম, তাই না? প্লাজমার সাথে সিরামের মেইন পার্থক্য হচ্ছে প্লাজমাতে আমাদের ক্লটিং ফ্যাক্টরগুলো থাকে, প্লাজমা প্রোটিনগুলো থাকে, তাই না? মানে ক্লটিং ফ্যাক্টরগুলো মেইনলি, ক্লটিং ফ্যাক্টরগুলো প্লাজমাতে থাকে, বাট সিরামে থাকে না। কারণ সিরামটা তৈরি হয় কখন? যখন রক্তটা জমাট বেঁধে গেল, তারপরে অবশিষ্ট পানিটা বাইরে বের হয়ে আসলো, এটাই তো সিরাম। তাহলে তুমি এখানে কি লিখবা? ক্লটিং ফ্যাক্টর। আরও যদি ডেফিনেট করে বলি তাহলে হচ্ছে যে ফাইব্রিনোজেন। সিরামে ফাইব্রিনোজেন একদমই থাকে না, তাই না?
কারণ ফাইব্রিনোজেনটা ব্যবহৃত হয়ে গেছে। দেখছো, তাহলে এটা কি তোমার বইতে লেখা আছে? লেখা নেই, বাট একটু ট্রিকি প্রশ্ন হলে কিন্তু এরকম প্রশ্ন হতে পারে। তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি কিন্তু পারবা। সবাই কি বুঝছে কিনা বলো? প্লাজমা থেকে ক্লটিং ফ্যাক্টর যদি সরায় ফেলা হয় তাহলে যে জিনিসটা অবশিষ্ট থাকবে, রক্তরস থেকে ক্লটিং ফ্যাক্টর সরিয়ে ফেলা হলে যেটা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে আমাদের সিরাম। সিরাম একটা তরল যার রং হালকা হলুদ রঙের। চলো, তারপরে রক্ততঞ্চনের তাৎপর্য। ও আচ্ছা, এখানেও লেখা আছে আসলে রক্ততঞ্চনের তাৎপর্যের মধ্যে। তাৎপর্যটা দেখো, রক্ত যদি তঞ্চন না হতো, আচ্ছা তোমার দেহে রক্ত একটু কেটে গেল, আঙুল কেটে গেল, এই দিক দিয়ে রক্ত পরে পরেই তো তুমি মরে যেতা, তাই না? তাহলে তাৎপর্যপূর্ণ অবশ্যই। এখান থেকে তেমন কোনো অবজেক্টিভ নাই, মানে প্রাণীর বেঁচে থাকার জন্য রক্তপাত হলে এটাকে বন্ধ করতেই হবে যে কোনো মূল্যে, তাই না? আচ্ছা, রক্তনালীর ভেতরে সাধারণত, এইটা একটু ছবিটা পচা আসছে, আচ্ছা দেখা যাচ্ছে কিনা যায় না। রক্তনালীর ভেতরে সাধারণত রক্ত জমাট বাঁধে না কেন? এগুলো অলরেডি পড়ে ফেলছি, বলো। 3টা পয়েন্টই আমাদের ডান ভাই লিখে দিছিল, তাই না? আলিম স্যারের বইতে আর কি শুরুতে দেওয়া, এখানে পরে দেওয়া, আচ্ছা একই কথা, পড়ে ফেলছি। প্লাজমা সিরাম নিয়ে আমরা আলোচনা করছি, চলো তো এবার পড়ে দেখি আমরা এগুলো পারি কিনা। তাহলে দেখো, আমি যদি তোমার শিক্ষক হতাম, আমি যদি তোমার প্রশ্ন করতাম, আমি এই ছকটাকে প্রশ্ন করার জন্য বেছে নিতাম। তাহলে তোমার কলমে যতখানি কালি আছে সবটুকু দিয়ে কি করবা বলো? সবটুকু দিয়ে এইটার উপরে স্টার দিবা, ঠিক আছে? প্লাজমা সিরামের পার্থক্যের উপর স্টার দিবা, এটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে। চলো তাহলে দেখি কি কি পার্থক্য। স্বাভাবিক রক্তের জলীয় অংশের নাম প্লাজমা, একমত আমরা। তঞ্চিত রক্তে দেখো রক্ত জমাট বেঁধে গেছে, এই জমাট বাঁধা রক্তের পিণ্ড থেকে যে নিঃসৃত জলীয় পদার্থটা বেরিয়ে আসতেছে তার নাম হচ্ছে সিরাম। মিলছে ব্যাপারটা? রক্ত জমাট বাঁধলো, এরপর এখান থেকে যে জলীয় অংশটা বেরোয় আসলো তার নাম হচ্ছে সিরাম। প্লাজমাতে তো রক্তকণিকা ভেসে বেড়াবে। এখন আমারে বলেন যে সিরামের মধ্যে কি রক্তকণিকা থাকবে? রক্তকণিকা যদি থাকতো, যদি লোহিত রক্তকণিকা থাকতো, তাহলে তো সিরাম দেখতে লাল রঙেরই হতো। রক্তকণিকাগুলো তো ওই ফাইব্রিন জালক ভেদ করে তার বেরোইতে পারে না, খালি সিরাম অংশটুকুই, জলীয় অংশটুকুই বেরোইতে পারে। তাহলে এখানে রক্তকণিকা থাকার কোনো প্রশ্নই আসে না। ফাইব্রিনোজেনের কথা আমরা জানি, প্লাজমাতে ফাইব্রিনোজেন থাকবে, আর সিরামের ক্ষেত্রে ফাইব্রিনোজেন থাকবে না, কারণ ফাইব্রিনোজেন জমাট বাঁধায় ব্যবহৃত হয়ে গেছে। আচ্ছা, এইবার আমি তোমাকে একটু বোতলে করে বা একটা ছোট্ট টেস্ট টিউবে করে একটু সিরাম দিলাম, বললাম এটা কি জমাট বাঁধবে কি বাঁধবে না? তুমি বলো আমাকে। যেহেতু তার মধ্যে রক্ততঞ্চনের ফ্যাক্টর নাই, কেমনে জমাট বাঁধবে? রক্ত জমাট বাঁধবে না, বুঝছো? তাহলে তঞ্চন ধর্ম, তঞ্চন মানে জমাট বাঁধা, অনুপস্থিত কোথায়? সিরামে। আর প্লাজমার মধ্যে তো আমাদের রক্ত জমাটের ফ্যাক্টরগুলো 13টাই উপস্থিত আছে, তাহলে কেন বাঁধবে না? অবশ্যই জমাট বেঁধে যাবে। প্লাজমা দেখো, প্লাজমা কোথায় অবস্থান করে? রক্তবাহী মানে রক্তের মধ্যে অবস্থান করে, তাই না? রক্তবাহিকার গহ্বরে, হৃদপ্রকোষ্ঠে। আর সাধারণ অবস্থায় দেহের মধ্যে কি সিরাম থাকবে? তোমার দেহের ভেতরে কি বারবার রক্ত জমাট বাঁধতেছে? ওইখান থেকে কি সিরাম বের হয়ে আসতেছে? না, সিরাম দেহের বাইরে বের হয়ে আসে, দেহের ভেতরে না, বুঝছো? কোথাও কেটে গেল, রক্ত জমাট বাঁধছে, এরপরে সিরামটা বের হয়ে আসছে, তাহলে বাইরে থেকে তুমি সিরাম দেখতে পারবা, বাইরে থেকে আবার প্লাজমা দেখতেছ না, তাই না? প্লাজমাটা তোমার রক্তের মধ্যে মিশে আছে, সিরামটা বাইরে বের হয়ে আসে। আমি কি বুঝাইতে পারছি? 5টা পার্থক্য। পরীক্ষাতে আসলে কে কে পারবা বলো, হাত তুলো। কে কে পারবা বলো? দেখো, আমরা কিন্তু অলরেডি 1 ঘন্টা ক্লাস করে ফেলছি, এবং 1 ঘন্টা ক্লাসে কিন্তু তোমরা সবাই অবস্থান করতেছো। এরপর আমাদের টপিকের নাম হচ্ছে লিম্ফ বা লসিকা। আচ্ছা, এইটার কনসেপ্টটা একটু কঠিন লাগে তোমাদের কাছে, আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা, ঠিক আছে? লিম্ফ বা লসিকার ব্যাপারটা কি, আমি একটু ছবি এঁকে নিই এটার জন্য, দাঁড়াও। ওকে, আচ্ছা কি করব আমরা? একটু দাঁড়াও। হ্যাঁ, এই যে এখানে আমরা, এটা ধরো ধমনীর প্রান্ত, ঠিক আছে? ধমনীর প্রান্ত এটা। তুমি জানো যে ধমনীগুলো শেষ হয় কোথায় এসে? কৈশিক জালিকাতে এসে। আর সেই কৈশিক জালিকা থেকে শুরু হয় কে বলো? শিরা, তাই না? তাহলে আমি প্রথম ধমনী আঁকলাম, ধমনী এখানে এসে শেষ হলো, ধমনীর শেষ যেখানে, সেখান থেকে হচ্ছে শিরার শুরু, ঠিক আছে? তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে নীলকালিতে আঁকলাম আমি শিরা, বুঝতে পারছো? আচ্ছা, এই হচ্ছে আমাদের একটু অংশ। আচ্ছা, আর দেহের কিছু কোষ আঁকেন ভাই, চলো কোষগুলা কি রঙে আঁকবো? এই যে এগুলো হচ্ছে তোমার দেহের কোষ। আচ্ছা, এই কোষের পাশ দিয়ে গেছে হচ্ছে তোমার এই কৈশিক জালিকা। ভালো মতো বুঝবা লসিকার কনসেপ্টটা, অনেকেই বুঝে না, কিচ্ছু বুঝে না। খেয়াল করে দেখো,
এই যে কোষগুলা প্রত্যেকটাতেই অক্সিজেন লাগবে, প্রত্যেকটাতেই পুষ্টি লাগবে। এই পুষ্টি অক্সিজেন কিসের মধ্য দিয়ে আসে বলো? এই পুষ্টি অক্সিজেন সব আসে হচ্ছে গিয়ে এই ধমনীর প্রান্ত দিয়ে রক্তের মাধ্যমে, তাই না? তাহলে এখানে অক্সিজেন আছে, এখানে পুষ্টি আছে, অক্সিজেন আছে, পুষ্টি আছে, বুঝছো? এইগুলো আসলো। এবার দেখো তো এইটা এই রক্ত থেকে কিভাবে এই কোষে পৌঁছাইতে পারে? একমাত্র হচ্ছে ব্যাপিত হওয়া, তাই না? এখন ব্যাপিত কিভাবে হবে এত দূর থেকে? খেয়াল করে দেখো, প্রথমে কিন্তু এই যে কৈশিক জালিকা, এখান থেকে প্লাজমা বা রক্তরস এটা বাইরে বের হয়ে আসে। এই প্লাজমা বা রক্তরসে অক্সিজেন, পুষ্টি এগুলো সব দ্রবীভূত অবস্থায় থাকে। এবং প্লাজমা বা রক্তরসটা কিন্তু এই যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড যে আছে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড মানে কি? কোষের ফাঁকে ফাঁকে যে ফ্লুইড থাকে তার নামই হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, তাই না? তাহলে এইখানে যে ফ্লুইডটা আছে সেটার নাম ইন্টারস্টিশিয়াল, STITIAL, এই ফ্লুইডটা আছে। কোষের ফাঁকে ফাঁকে এই ফ্লুইডের সাথে কিন্তু প্লাজমাটা মিশে যাচ্ছে, বুঝছো ব্যাপারটা? প্লাজমা কিন্তু ওর সাথে মিশে যাচ্ছে এবং এখানে অক্সিজেন এবং পুষ্টিটাকে ব্যাপিত করে দিয়ে তার দায়িত্ব শেষ। এখন সে কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য দ্রব্য, বর্জ্য দ্রব্য নিয়ে সে কিন্তু কোথায় চলে যাবে বলো? শিরার প্রান্তে চলে যাবে। কিন্তু তোমাকে আমি যদি বলি যে তোমাকে আমি দিলাম হচ্ছে, মনে করো একটা টুথপেস্ট দিলাম, টুথপেস্টের টিউব, বললাম যে সবখানি টুথপেস্ট বের করো, বের করলা। এরপর বললাম সবখানি টুথপেস্ট ভেতরে প্রবেশ করাও, প্রবেশ করাতে পারবা? কি মনে হয়? পারবা না। একটু হলেও বাইরে পড়ে থাকবে, বাইরে লেগে থাকবে, তাই না? সো এইখান দিয়ে যতখানি প্লাজমা বের হয়েছিল, মনে করো এখান থেকে যদি 100% প্লাজমা এখান দিয়ে বের হয়ে থাকে, তাহলে এন্ট্রি নেয় হচ্ছে 90% প্লাজমা। তাহলে ভাই 10% প্লাজমা কই পড়ে থাকে? 10% রক্তরস আসলে এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মধ্যে পড়ে থাকে। বুঝতে পারছো ব্যাপারটা? তো তুমি বলতে পারো আচ্ছা এটা তো ব্যাপার না ভাই, 90% তো ব্যাক করতেছে এই রক্তে। কিন্তু তুমি জানো যে ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। এরকম 10% করে ফ্লুইড যদি কোষের ফাঁকে ফাঁকে জমা শুরু করে, তাহলে এখানে আসলে পানি জমে তোমার কোষের আশেপাশের জায়গা ফুলে একটা একাকার অবস্থা হয়ে যাবে। তাহলে এটা কি করতে দেওয়া যাবে না? এই যে 10% ফ্লুইড, এটা যেখানে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মধ্যে যে ফেলে গেল, এই প্লাজমাটা তো আসলে রক্তেই ফেরার কথা ছিল। তাহলে রক্তের জিনিস আমরা রক্তেই ব্যাক করব, কিন্তু এটা তো এই পথে ঢুকতেছে না। সমস্যা কি? ওর জন্য নতুন একটা পথ বের করো। সেই পথের নাম কি? লসিকাতন্ত্র বা লসিকা নালী। দেখো এবার এই যে মানে এই যে 10% ফ্লুইড যেটা কিনা এক্সট্রা করে জমছিল কোষের আশেপাশে, এই ফ্লুইডটাই কিন্তু আবার শিরাতে যেয়েই মিলতেছে, কিন্তু আলাদা রাস্তা ধরে। তাহলে এই নালীটাকে আমরা কি বলবো? লসিকা নালী। কি বলবো বলো? লসিকা নালী। তাহলে লসিকা জিনিসটা কি? এই যে যেই প্লাজমাটা এখানে বের হয়েছিল কিন্তু ব্যাক করতে পারে নাই, জমে যাওয়া এই প্লাজমাটা, সেই রক্তরসের অংশটুকুকেই আমরা বলি লসিকা। বুঝতে পারছো লসিকার ব্যাপারটা? এখন তুমি যদি বলো ভাইয়া আমি এই লসিকাটা ব্যাক করবো না, তাহলে কি লোকটা বাঁচবে? উত্তর হচ্ছে না। কেন বাঁচবে না? কারণ যখন প্লাজমাটা বের হয়েছে তখন সাথে প্লাজমা প্রোটিনও বের হয়েছে। প্লাজমার সাথে প্লাজমা প্রোটিন যদি বের হয়ে আসে, তোমার প্রোটিন দরকার রক্তের মধ্যে। প্লাজমা প্রোটিনের কাজ হচ্ছে রক্তের মধ্যে থাকা। সে যদি টিস্যুর আশেপাশে জমে থাকে, তাহলে রক্ত তার স্বাভাবিক কাজগুলো করতে পারবে না। বুঝছো? সো এই প্লাজমা প্রোটিনের অভাবে তুমি মরে যাবা। তাহলে যদি তোমার লসিকা তন্ত্র না থাকে, এই যে এখানে জমে থাকা ফ্লুইডটাকে যদি আবার শিরাতে আমরা ব্যাক না করি, তাহলে তোমরা আসলে কিসের অভাবে বলো? এই যে প্লাজমা প্রোটিনের অভাবে তোমরা কিন্তু বিপদে পড়ে যাবে, মরে যাবে, একদিনেই মানুষ মরে যাবে। তাহলে এই কথাগুলাই কিন্তু আমাদের শুরুর প্যারাতে লেখা। এই পয়েন্টটা কি তোমরা বুঝতে পারছো? এই আলোচনাটুকু আমি আবার বলি। দেখো ধমনী দিয়ে রক্ত আসলো পুষ্টি এবং অক্সিজেন নিয়ে, 100% প্লাজমা মনে করে এখান দিয়ে বের হলো, তাহলে 90% শিরার প্রান্তে প্রবেশ করে। ইন দ্য মিন টাইম সে কিন্তু অক্সিজেন পুষ্টি কোষে দিয়ে কার্বন ডাইঅক্সাইড নিয়ে চলে যাচ্ছে, কিন্তু 10% করে জমা পড়তেছে এখানে। তোমরা দেখছো অনেকের হাত পা ফুলে যেতে, তাই না? কেন ফুলে যায়? ধরো কারো পায়ের একটা লসিকা নালীতে কোনো একটা ব্লক হয়েছে, পা দিয়ে যে লসিকা নালীতে আগে লসিকা নিয়ে আসতো সেখানে একটা ব্লক হয়েছে, তাহলে কি সেই লসিকা নালী টিস্যুর আশেপাশে জমে থাকা ফ্লুইডকে উপরে তুলতে পারবে? পারবে না। তখন তার পায়ে কি হয়ে যাবে? পানি জমে জমে পা অনেক ফুলে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা? এরকমটা ঘটতে পারে। এবং তোমার আগের বইতে ছিল, এখনকার বইতে নাই, একটা রোগ আছে, ওইটাকে আমরা বলি গোদ রোগ, বাংলাতে গোদ রোগ। হ্যাঁ, ইংরেজিতে বলে ইলিফ্যান্টিয়াসিস, মানে ইলিফ্যান্টের মতো পা হয়ে যায়। কেন ভাই এমনটা হয় একটু বলেন তো? ধরো যেটা এই লোকের পা, এই লোকের পায়ের এই যে লসিকা নালী যেটা কিনা উপর দিকে লসিকাটা নিয়ে যাইতো, এটার এইখানে একটা ব্লক হয়ে গেছে। তো ব্লক হয়ে যাওয়া লসিকা আর যেতে পারতেছে না, টিস্যুর আশেপাশে ফ্লুইড জমতেছে জমতেছে জমতেছে, তাহলে পা মোটা হচ্ছে 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 এবং পা হয়ে গেল হাতির পায়ের মতো দেখতে। দেখছো? তাহলে লসিকাতন্ত্র কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, সবাই এখনও ক্লাস করছে, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। আমরা বুঝার পরে আমরা বইয়ে চলে যাব, কারণ বইয়ের পড়াটা এখন আমাদের পড়তে হবে। এখন চলো দেখি, কই গেলাম রে?
দাঁড়াও যাচ্ছি। হ্যাঁ চলো এবার এই অংশটা অনেক ইম্পর্টেন্ট, চলো পড়ি। টিস্যু গঠনকারী কোষের ফাঁকে ফাঁকে, ভাইয়া দেখাইলো কোষের ফাঁকে ফাঁকে বর্ণহীন যে তরল পদার্থটা থাকে সেটি হচ্ছে লিম্ফ বা লসিকা। বুঝতে পারলাম আমরা? মানবদেহে প্রতিদিন 4 থেকে 8 লিটার তরল পদার্থ এভাবে বের হয়ে আসে। চিন্তা করো, তোমার রক্তে 5 থেকে 6 লিটার, আর 4 থেকে 8 লিটার প্লাজমা যদি এরকম করে কোষের বাইরে অবস্থান করে, মাই গুডনেস, তাহলে তোমার রক্তে করে পানি থাকবে না, তাই না? রক্ত আটার দলার মতো হয়ে যাবে। তাহলে এটাকে অবশ্যই ব্যাক করতে হবে রক্তে। আচ্ছা, লসিকা তন্ত্রে দেখো, রক্তের প্রোটিন যদি এভাবে পুনরুদ্ধার না হতো তাহলে 24 ঘন্টার মধ্যে মানুষ মরে যেত, ভাই যেটা বললো, দেখছো? এটাকে অবশ্যই রক্তে জিনিস রক্তেই ব্যাক করতে হবে। আচ্ছা, তারপরে যে আমরা 10%-এর কথা বলেছি সেই কথাটা এখানে লিখেছে। নতুন যে কথাটা বললো এখানে সেটা হচ্ছে দেখো, লসিকা তৈরির যে পদ্ধতিটা সেটাকে আমরা লিম্ফোজেনেসিস বলতেছি। অলরেডি আমরা জানি লিম্ফ মানে লসিকা, রাইট? এবার জেন মানে কি বলো? জেন মানে হচ্ছে তৈরি হওয়া, সবসময় মনে রাখবা। এটা শুধু এখানকার ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই লিম্ফ মানে লসিকা জানি, জেন মানে হচ্ছে তৈরি হওয়া, জেন মানে তৈরি হওয়া, আর সিস মানে আর বলবো না, বলে ফেলছি। জেন মানে তৈরি হওয়া আর সিস মানে প্রক্রিয়া, তাই না? তাহলে লসিকা তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা বলবো লিম্ফোজেনেসিস। লিম্ফের অংশ নিয়ে তুমি যদি গবেষণা করতে চাও, গবেষণা করে এখানে তুমি দুইটা উপাদান দেখতে পাবা, একটা হচ্ছে কোষীয় উপাদান, একটা কোষবিহীন উপাদান। কোষীয় উপাদানের মধ্যে কি থাকবে? আরবিসি থাকবে। আচ্ছা, আরবিসি থাকলে কি এটা বর্ণহীন হইতো? বলো। যখন কিনা ধমনীর প্রান্তের ওই কৈশিক জালিকা থেকে প্লাজমাটা বের হয়ে আসে তখন কোনো আরবিসি বের হয় না। কেন ভাইয়া? কারণ আরবিসির আকার অনেক বড়, ওরা ওই কৈশিক জালিকার ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে বের হইতে পারে না। কিন্তু পানি তো যে কোনো ছিদ্র দিয়ে যাইতে পারে, তাই প্লাজমার কোনো প্যারা হয় না, বুঝছো? তাহলে লসিকাতে কিন্তু কোনো রক্তবাহিকা, অন্য কোনো রক্তবাহিকা থাকে না। কোন রক্তবাহিকাটা থাকে? সরি, রক্তকণিকা। রক্তকণিকার মধ্যে কোনটা থাকে দেখো, ওর নামের সাথে যে রক্তকণিকার মিল আছে সেইটাই থাকে। সেটার নাম কি? লিম্ফোসাইট। লিম্ফোসাইট কি? এক ধরনের শ্বেত রক্তকণিকা, তুমি জানো। লিখে ফেলো যে এটা কি দানাদার না অদানাদার, সেটা তোমরা লিখে ফেলো। লিম্ফোসাইট কি দানাদার নাকি অদানাদার? সেই লিম্ফোসাইটের সংখ্যাটা দেখো, কি ভ্যারিয়েবল একটা সংখ্যা, তাই না? 500 থেকে 75,000। অদ্ভুত, মানে এত রেঞ্জের একটা সংখ্যা দিয়েছে, এইটাই এরকম করেই থাকে। তাহলে 500 থেকে 75,000 লিম্ফোসাইট থাকতে পারে পার কিউবিক মিলিমিটারে। ওকে, দেখে ফেললাম। তাহলে এই ইম্পর্টেন্ট কথাগুলো আমরা বলে ফেললাম। এইবার আমরা চলে যাব কোথায় বল? ওকে, এরপর কোষবিহীন উপাদান। তাহলে কোষীয় উপাদানের মধ্যে লিম্ফোসাইট, আর কোষবিহীন উপাদানের মধ্যে কি থাকবে? যেহেতু এটা একটা জলীয় জিনিস, তাই না? তাহলে এখানে জলই আসলে প্রধান। কত পার্সেন্ট জল ভাই বলেন? এখানে 94%ই হচ্ছে পানি। 94% পানি, আর 6% হচ্ছে কঠিন পদার্থ। বুঝছো? কঠিন পদার্থের মধ্যে আবার কি থাকতেছে? ভেতরে অত কিছু পড়তে হবে না, তুমি পড়বা যে কঠিন পদার্থের মধ্যে লসিকার মধ্যে শর্করা পাওয়া যায়, প্রোটিন পাওয়া যায়, লিপিড পাওয়া যায়। পরিপাক চ্যাপ্টার তোমাকে পড়ানো হবে, তুমি তখন দেখবা যে পরিপাক চ্যাপ্টারে একটা পড়া আছে, আমরা পড়ব পরিপাকের ক্ষেত্রে লিপিড পরিপাকে কার ভূমিকা বেশি? লিপিড, লিম্ফ, লসিকা। মানে লিপিড পরিপাকে না, লিপিড শোষণে। আসলে লিপিডটা শোষিত হয়ে লসিকার মধ্য দিয়ে যায়, বুঝছো? তাই লসিকা নালীতে কিন্তু এই লিপিডটা বেশি পাওয়া যায়। এবং তুমি যদি অনেক চর্বি জাতীয় খাবার খাও, মনে করো কালকে একটা বিয়ের দাওয়াত খেয়ে আসছো এবং সেইখানে তুমি ভালো করে তৈলাক্ত মাংসগুলোকে একদম হাপুস হুপুস করে খাইছো, এটা খাওয়ার পরে আমি যদি তোমার লসিকার দিকে একটু নজর রাখি, দেখবো কি জানো? তোমার লসিকার রং ধবধবে সাদা। কেন ভাইয়া? কারণ এই চর্বিটা তোমার শোষিত হয়ে যখন লসিকাতে গেছে, কিভাবে গেছে এটা পরিপাক চ্যাপ্টারে তোমাকে পড়াবো। তো চর্বি থাকায় তখন এই লসিকাটাকে সাদা দেখায়। তুমি জানো চর্বির রং সাদা, তাই না? তো এই সাদা রঙের লসিকাটাকে আমরা বলি কাইল। মনে থাকবে? সাদা রঙের এই লসিকাটাকে আমরা বলি কাইল। এটাকে তখন দুধের মতো সাদা দেখায়, দেখছো? তাহলে দুধের মতো সাদা কখন দেখায়? যখন ফ্যাটের পরিমাণ বেশি থাকে। আচ্ছা, আর ফ্যাট যে শোষিত হয় সেটা কাইলোমাইক্রন কণা হিসেবে শোষিত হয়। এইটা আমরা বলবো কখন? পরিপাক চ্যাপ্টার পড়ানোর সময়। আর কি কি থাকে? রেচনের বর্জ্যও থাকে, অন্যান্য বস্তু থাকে। অন্যান্য বস্তু হিসেবে কি কি থাকে পড়তে পারো? জীবাণু থাকতে পারে, ক্যান্সার কোষ। তাহলে এটা ইম্পর্টেন্ট। তাহলে ক্যান্সার কোষ কিন্তু লসিকার মাধ্যমে ছড়াতে পারে, ঠিক আছে? আর বাকিগুলো রিডিং। অনেক সময় কোচিংয়ের প্রশ্নগুলো এই যে এই পরিমাণগুলো দেয়, অত বেশি ইম্পর্টেন্ট না, বাট যারা ভালো পড়বে তারা একটু পড়ে রাখবে এই সব কিছু, ঠিক আছে? আচ্ছা, লসিকার কাজ, লসিকার সব কাজের ভিড়ে সবগুলা কিন্তু ভাইয়া বলবে না, সবগুলো তোমরা পড়বা। দেখো আমি কয়েকটা বলবো। আমি কোনটা বলবো? আমি বলবো 8 নাম্বারটা। 8 নাম্বার কাজ অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় দেওয়ার মতো, এবং দিলে তুমি কনফিউজড হয়ে যাবা। টিস্যুর গাঠনিক অখণ্ডতা রক্ষণ করে কে? টিস্যুর গাঠনিক অখণ্ডতা এটা রক্ষা করে হচ্ছে লসিকা। তাহলে এই পয়েন্টটা তুমি মনে রাখো, ঠিক আছে? টিস্যু গঠনগতভাবে ফিক্স রাখার জন্য লসিকার গুরুত্ব অপরিসীম। তুমি যদি লসিকা তন্ত্র তুলে নাও তাহলে কি হবে? টিস্যুর আশেপাশে ফ্লুইড জমে কোষগুলো সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। টিস্যু কি তখন অক্ষত থাকবে? বলো।
তাহলে টিস্যুর গাঠনিক অখণ্ডতা রক্ষা করা কার কাজ? লসিকার কাজ। তাহলে এটা বেশি ইম্পর্টেন্ট। বাকিগুলো রিডিং 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 রিডিং, এগুলো আপনাদের রিডিং পড়তে পারবেন, বুঝতে পারবেন, ঠিক আছে? আর টিস্যু থেকে টিস্যু রসের কত পার্সেন্ট লসিকার মাধ্যমে? আমি তো বলেই ফেলছি 10%, টিস্যু রসের 10% লসিকার মাধ্যমে, পড়ানোর সময় আপনাদেরকে বলেছি। এবার লিম্ফেটিক সিস্টেম, এটা একটু কঠিন এবং আপনারা ভয় পেতে পারেন, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। দেখেন আমরা খুব সুন্দর করে বুঝে পড়বো। হ্যাঁ, কেউ কখনো বোধহয় আপনাকে মানে এতখানি সময় নিয়ে লসিকা তন্ত্র এটা পড়াবে না। আমি চেষ্টা করছি, দেখো বুঝতে পারো কিনা। এখন যদি মাথা একটু গরম হয়ে যায়, এখন মোটামুটি দেখতে থাকো, পরে আরেকবার দেখে নিবা, হ্যাঁ ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। একটা বড় চ্যাপ্টারও যদি আমরা একদম টপ টু বটম ভালো মতন নামাই ফেলতে পারি, এটা আমার জন্য বড় অর্জন। চল, কারণ আমরা যখন ধরো এইচএসসির পরে ক্লাসগুলো নিব, তখন আমরা না চাইলেও আমাদেরকে আরও ফাস্ট যাইতে হবে, বুঝছো? মানে তখন আমরা টু দ্য পয়েন্টে খালি এটা পড়বা এই ব্যাপারগুলো বেশি বলবো। তো এখন আমরা চেষ্টা করতেছি যেন তোমাদের কনসেপ্ট যতখানি বিল্ড করা যায়, কনসেপচুয়াল চ্যাপ্টারগুলো আলোচনা করার জন্য। আচ্ছা বাচ্চারা, ভেরি গুড। যারা এখন পর্যন্ত আসছো তোমাদেরকে শুভেচ্ছা, তোমাদের ধৈর্যের প্রশংসা করতেই হয়। লসিকা তন্ত্র, আচ্ছা বিজ্ঞানীর নাম কি ইম্পর্টেন্ট না? এটা ইম্পর্টেন্ট না, বিজ্ঞানীর নাম না পড়লে কোনো ক্ষতি নেই, পড়তে হবে না বিজ্ঞানীর নাম, ঠিক আছে? দেখো পরীক্ষাতে আসবে দ্বিতীয় সংবহন তন্ত্র কাকে বলে, বলো, পারবা না? দ্বিতীয় সংবহন তন্ত্র কাকে বলতেছো? লসিকা তন্ত্রকে, এটা মিস করা যাবে না। লসিকা তন্ত্রের অংশ কয়টা, উপাদান কয়টা? দেখো লসিকার উপাদান দুইটা, কি বলো? কোষীয় উপাদান, কোষবিহীন উপাদান। লসিকা তন্ত্রের অংশ উপাদান কয়টা? এইটাও দুইটা। কিন্তু এখানে কি কোষীয় উপাদান কোষবিহীন উপাদান বলবা? তন্ত্র কি নিয়ে তৈরি হয় বলো? কিছু অঙ্গ নিয়ে তৈরি হবে, এবং অঙ্গগুলা কি? লসিকা নালী, লসিকা গ্রন্থি, এই দুইটা অঙ্গ নিয়ে এই লসিকা তন্ত্র গঠিত। এবার এদের সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছে, আমরা সংক্ষিপ্তভাবেই পড়ি চলো। লসিকা নালী অন্তর্মুখী হতে পারে, বহির্বাহী হতে পারে। ব্যাপারটা কেমন? মনে করো এইটা আমাদের একটা লিম্ফ নোড, ঠিক আছে? একটা লিম্ফ নোড বা লসিকা গ্রন্থি। এবার এই লসিকা গ্রন্থির মধ্যে কোনো একটা লসিকা নালী প্রবেশ করতেছে, বলো প্রবেশ করলে এটাকে কি বলবা? অন্তর্মুখী। আর ধরো এখান থেকে কোনো একটা লসিকা নালী বাইরে বের হয়ে যাচ্ছে, তাহলে কি বলবা? বহির্মুখী। ভাইয়া এদের না ইংরেজি ছিল, পড়েছিলাম, ইংরেজিটা কি একটু বলবেন? অবশ্যই বলবো, চলো। অন্তর্মুখী মানে মনে রাখবা এফারেন্ট, কি বলো? আমার জন্য কি দেখা যাচ্ছে না? এফারেন্ট। আচ্ছা, আর বহির্মুখী মানে কি বলো? ইফারেন্ট, ইফারেন্ট। আচ্ছা, কেমনে মনে রাখবো ভাই কোনটা এফারেন্ট কোনটা ইফারেন্ট? সবসময় মনে রাখবা এ প্রথম বর্ণ না, তাহলে প্রথম বর্ণ দিয়ে তুমি প্রবেশ করবা, ঢুকবা, তাহলে এফারেন্ট প্রথমে প্রবেশ করবে। আর ই দিয়ে কি? এক্সিট, বাইরে বের হয়ে যাওয়া। তাহলে কোনো নালী যদি বাইরে বের হয়ে যায় তাহলে সেটা ইফারেন্ট বা বহির্মুখী। তাহলে ইফারেন্ট মানে কি বলো? এক্সিট মনে রাখবে, ইফারেন্টের জন্য এক্সিট, ঠিক আছে? ওকে, এবার দেখো আমাদের লসিকা নালী যদি বলি, প্রধান লসিকা নালী, তাহলে কয়টা? প্রধান লসিকা নালী দুইটা, একটা ডান আরেকটা কি বলো? আরেকটা কি বাম? না, বাম বললে হবে না, একটা ডান আর একটা হচ্ছে থোরাসিক লসিকা নালী। ভাই এগুলো একটু বুঝাই দেন, এই যে এখানে একটা লাইন লিখছে, কোন কোন শিরা কোনটা কি, এটা একটু দেখায় দেন। আপনাদের বইতে ছবি আছে, এই বইয়ের ছবি থেকে কিন্তু আমি আপনাকে পড়াই দিব। আচ্ছা, এটা এখনকার জন্য কঠিন মনে হতে পারে, চ্যাপ্টার শেষ করে কিন্তু তোমার সোজা মনে হবে ইনশাল্লাহ। চলো, তাহলে একটা হচ্ছে থোরাসিক লসিকা নালী, একটা ডান লসিকা নালী। ভাই একটু এখানে এঁকে দেখান, আমি লাল রঙে আঁকতেছি, খেয়াল করে দেখো। তোমার দেহের এই যে বড় বড় দুইটা লসিকা নালী হচ্ছে, এই যে একটা এইটা, একটা হচ্ছে এইটা। তাহলে তোমার বডির রাইট পাশ হচ্ছে এইটা, লেফট পাশ হচ্ছে এইটা, ঠিক আছে? দেখো এবার, তাহলে ভাইয়া এইটাকে ডান বললাম, এটাকে বাম বললাম না কেন? ডান পাশটা যতটা ডানে বেঁকে আছে, এটা কিন্তু অতটা বাম পাশে বেঁকে নাই, এটা বরঞ্চ বডির মাঝামাঝি জায়গা দিয়ে উঠছে, তাই না? এটা যদি বাম পাশ দিয়ে উঠতো এই নালীটা, তাহলে আমি এটাকে বাম বলতে পারতাম। এটা বডির মাঝখান দিয়ে উঠছে, এই জন্য এটাকে আমরা বলতেছি থোরাসিক লসিকা নালী। থোরাসিক মানে কি বলো? থোরাসিক মানে হচ্ছে বক্ষদেশীয় অঞ্চল। তোমার বক্ষদেশীয় অঞ্চলকে আমরা বলি থোরাসিক অঞ্চল। কেমন বাচ্চারা? এবার দেখো, তাহলে এই ডান লসিকা নালীর কাজটা কি একটু বলেন ভাই, তারপরে আমার মাথা ঠান্ডা হবে। এই ডান লসিকা নালী তোমার দেহের, দেখো এটা তোমার বইতে নেই, বাট আমি তোমাকে একটু করে বলি। এই যে দেহের যে এই অংশটা তোমার, আমি বর্ডার করে দিচ্ছি না, এইখানে যে কোষগুলো আছে, এই কোষগুলোর ফাঁকে ফাঁকে যে তরলটা জমে, এই তরলটাকে শিরাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে ডান লসিকা নালীর, বুঝছো? মানে দেহের 4 ভাগের 1 ভাগের। আর দেহের বাকি যে পার্টটুকু, সেই পার্টের রক্ত মানে সেই পার্টে তৈরি হওয়া লসিকাটা পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? থোরাসিক লসিকা নালীর, বুঝছো? তাহলে কে বেশি কাজ করে? থোরাসিক লসিকা নালী বেশি কাজ করে, করুক। এরা কোথায় যে মিলিত হচ্ছে সেই লাইনটা তোমার বইতে লেখা। খুব কঠিন প্রশ্ন হলে এগুলো দিবে, বাট আমি তোমাকে একটু চিনাই দিই, ঠিক আছে? চিনাই দিব? ওকে, চলো। দুজনের সংযোগস্থল একই রকমের জায়গায়। আচ্ছা, তাহলে আমি একটু দেখি মুছা যায় কি না। ও, এটা তো পিডিএফ, হ্যাঁ মুছে দিচ্ছি। দেখো, খেয়াল করো, আমি কয়েকটা কি আঁকবো বলো? শিরাগুলো দেখাবো তোমাকে, শিরা।
দেখো এই যে এইখান দিয়ে একটা শিরা গেছে, দেখছো এই যে শিরাটা, এটা কিন্তু হাত থেকে এই দিকে গেছে, তাই না? তাহলে হাত থেকে যেই শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যায় তাকে আমরা বলি সাবক্লেভিয়ান শিরা। তোমরা যদি রুই মাছ চ্যাপ্টারটা পড়ে থাকো, রুই মাছের কিন্তু হাত নাই, কিন্তু ওদের আছে বক্ষ পাখনা। তাহলে ওদের বক্ষ পাখনা থেকে যেই শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাবে তাকে তুমি কি বলবা? তাকে তুমি বলবা সাবক্লেভিয়ান শিরা। রুই মাছেরও থাকে সাবক্লেভিয়ান শিরা, তোমারও থাকে সাবক্লেভিয়ান শিরা। তোমার সাবক্লেভিয়ান শিরা কোত্থেকে রক্ত নেয়? হাত থেকে। রুই মাছেরটা কোত্থেকে নেয়? রুই মাছেরটা নেয় হচ্ছে বক্ষ পাখনা থেকে। তো এই সাবক্লেভিয়ান শিরা দেখো এই দিক দিয়ে যাচ্ছে, তাহলে এটাকে তুমি বলবা ডান সাবক্লেভিয়ান শিরা, এই যে ডান পাশে। একইভাবে বাম পাশ থেকে এদিকে একটা বাম সাবক্লেভিয়ান শিরা যাচ্ছে, দেখছো? তাহলে আর এই সাবক্লেভিয়ান শিরার উপর থেকে তোমার মাথা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কে নিয়ে আসে বলো? জুগুলার শিরা। রুই মাছের ক্ষেত্রেও কিন্তু জুগুলার ভেইন আছে, ওইটা রুই মাছের মস্তক থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে। আর তোমার মাথা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাবে কে? জুগুলার শিরা। দেখো একটু কঠিন লাগতে পারে, কিন্তু যারা পারবে তারা কিন্তু এগিয়ে থাকবে, তারা কিন্তু কনফিডেন্ট থাকবে, তাই না? আচ্ছা, সব কিছু ঠিকঠাক? বাচ্চারা টায়ার্ড হয়ে গেছো? আচ্ছা, টায়ার্ড হলে হবে না, জার্নিটা আমাদের দীর্ঘ, কিন্তু আমাদেরকে জয় করেই ফিরতে হবে, তাই না? এত সময় নিয়ে এত করে এতভাবে তোমাকে কেউ বলবে না। তাহলে ভাই দুইটা শিরা আমাকে চিনাইছে, একটা শিরা হাত থেকে রক্ত নিয়ে যায়, তার নাম কি? সাবক্লেভিয়ান, তাই না? সাবক্লেভিয়ান, একটু কয়েকবার পড়ে ফেললেই মনে থাকবে। আর আমার মাথা থেকে যে রক্ত নিয়ে যাচ্ছে তার নাম কি? জুগুলার। তাহলে দেখো এই যে এদিক দিয়ে আসলো সাবক্লেভিয়ান, এদিক দিয়ে আসলো জুগুলার, তাহলে এটা তাদের কি সংযোগস্থল না? একইভাবে এদিক দিয়ে আসলো বাম সাবক্লেভিয়ান, এই পাশ দিয়ে আসছে মনে করো বাম জুগুলার, তাহলে এইখানেও তারা মিট করছে না? দেখো তাহলে আমরা দুইটা মিটিং প্লেসকে গোল্লা করে দিছি, দেখছো? লাল রঙে গোল্লা করে দিছি। একটা হচ্ছে ডান সাবক্লেভিয়ান আর হচ্ছে ডান জুগুলার শিরার সংযোগস্থল, একটা বাম সাবক্লেভিয়ান আর একটা বাম জুগুলার শিরার সংযোগস্থল। শিরাগুলো তো একই, খালি ডান বাম করা। এইবার ডান লসিকা নালী কোথায় উন্মুক্ত হবে বলো? ডান লসিকা নালী উন্মুক্ত হবে এই ডান পাশেই, আর থোরাসিক লসিকা নালী উন্মুক্ত হবে এই বাম পাশে। এবার তুমি পড়ো, এবার এই লাইনটা পড়ো, এবার বলো। থোরাসিক লসিকা নালী এটি বাম সাবক্লেভিয়ান এবং বাম জুগুলার বা অন্তঃজুগুলার শিরার সংযোগস্থলে শিরাতন্ত্রের সাথে সংযুক্ত হয়। আমি আগেই তোমাকে বলছি যে লসিকার কাজ হচ্ছে কি? রক্তের জিনিস রক্তে ফেরত দেওয়া। লসিকাটা আসলে প্লাজমা থেকে তৈরি হয়েছে না, তাহলে এটা আবার রক্তে যেই মিশবে। এখন রক্তের কোন অংশে যে কোন শিরার কোন পার্টে মিশবে আমি তোমাকে বলে দিলাম। তাহলে যারা একটু ভালো পারবে তারা এই নামটা মনে রাখবে, আর যাদের খুব কষ্ট লাগছে, কঠিন লাগছে, তারা ইগনোর করতে পারো, ঠিক আছে? থোরাসিক লসিকা নালীটা পড়লাম। এবার দেখো এখানে কি লেখা? ডান লসিকা নালীটা পড়ো। ডান লসিকা নালী কোথায় মিলবে? অলরেডি তোমাকে ভাইয়া পড়াইছে, দেখো ডান সাবক্লেভিয়ান শিরা ডান অন্তঃজুগুলার শিরা সংযোগস্থলে কিন্তু ডান লসিকা নালী মিলবে। এই দুইটা প্রধান লসিকা নালী আমরা পড়ে ফেলছি। এরা কে কোন অংশ থেকে লসিকা নিয়ে যায় সেটাও আমরা পড়ে ফেলছি। এবার দেখো ক্ষুদ্র বা সূক্ষ্ম লসিকা নালীকে কি বলে? পরীক্ষাতে আসবে, এটাই আসবে। সূক্ষ্ম লসিকা নালীকে কি বলে? উত্তর হচ্ছে ল্যাকটিয়েল বলে। পড়তেই হবে, জানতেই হবে। সূক্ষ্ম লসিকা নালীকে ল্যাকটিয়েল বলে। দুধের মতো সাদা লসিকাকে কি বলে? কাইল বলে। কাইল হচ্ছে একটা লসিকা, আর ল্যাকটিয়েল হচ্ছে ছোট্ট লসিকা নালী। ওকে, আচ্ছা, তারপরে যদি আমরা যাই এর পরের পড়াগুলো, বাকি পড়া তোমাদের ব্রিডিং লসিকা গ্রন্থিতে চলে আসছি, তাহলে এটাও অলমোস্ট শেষ, তাই না? আচ্ছা, লসিকা পর্যন্তই দেখি আজকে আমরা পড়বো। তারপরে তোমাদেরকে আমরা যে অ্যানিমেশন দিয়ে পড়াবো হার্টটা, সেটা একটু করে দেখিয়ে আমরা আজকের পড়া শেষ করবো, এবং নেক্সট ক্লাসে আমরা হার্ট থেকে নিয়ে বাকি অংশটা পড়ে ফেলবো। আমাদের পড়ার প্রকোপ ধীরে ধীরে বাড়বে। কেমন? লসিকা গ্রন্থির দিকে তাকাও। 5 ধরনের লসিকা গ্রন্থি পাওয়া যায়। একটা তো লিম্ফ নোড, এটা হচ্ছে টনসিল। দেখো অনেকের টনসিল ফুলে গেছে, তাই না? অনেকের এরকম হয়। প্লিহা, থাইমাস, লাল অস্থি মজ্জা। আমরা অলরেডি লাল অস্থি মজ্জা সম্পর্কে জ্ঞান অর্জন করেছি লাস্ট ক্লাসে, তাই এটা নিয়ে আজকে বিশেষ কথা বলবো না, বাকিগুলো নিয়ে একটু বলতে হবে। দেখো তুমি ডাক্তার হইছো, মনে করো 3rd ইয়ারে পড়ো, প্রথম হসপিটালে যাওয়া শুরু করছো, রোগীদের গায়ে হাত দিচ্ছ, মানে কি পরীক্ষা করে দেখছো, রোগীদের হিস্ট্রি নিচ্ছ, বাবা আপনার কি হয়েছে, আপনার রোগটা কি, আপনার কষ্টটা কি, আমাকে বলেন। তোমাকে রোগী কষ্ট টষ্ট বলতেছে, তার এই সমস্যা নিয়ে উনি আসছে। এরপর মনে করো যে তোমার স্যার তোমাকে বললো যাও তো দেখো তো রোগীর লিম্ফ নোডগুলো পরীক্ষা করে দেখো। হুট করে তোমাকে বলবে এবং তোমাকে চেক করতে হবে। তাহলে দেখো লিম্ফ নোড কোথায় থাকে? সারা শরীরেই থাকে, তবে বেশি কোথায় থাকে জানো? এই যে আমাদের ঘাড়ের চারপাশে, আমাদের বগলে, তারপর আমাদের কুচকিতে, এইসব জায়গাতে লিম্ফ নোড বেশি থাকে। সো তখন তুমি যে চিন্তা করো যে এই রোগীটা তো একটু অপরিচ্ছন্ন, উনার তো এই ঘর্মাক্ত লোমযুক্ত আর্মপিট বা বগলের মধ্যে আমি কেমনে হাত দিব, আমি কেমনে লিম্ফ নোড চেক করবো? না বাবা, আমি পারবো না। এটা কিন্তু তোমার বলার সুযোগ নাই, বুঝছো? যখন যেই পরিস্থিতিতে পড়বে সেটাই পারফর্ম করতে হবে।
এবং তখন তুমি ডাক্তার হলে কিন্তু এই ব্যাপারগুলো ধীরে ধীরে দেখবে তোমার কাছ থেকে চলে গেছে। যেমন আজকেও আমি অপারেশনের সময় একটা পেটের মধ্যে ওনার একটা বিশাল বড় ফোড়া হয়েছে, কল্পনার অতীত। তো এটা যখন কাটছে, এটা থেকে ফিনকি দিয়ে পুঁজ স্যারের গায়ে গিয়ে একদম ভরে গেছে পুরোপুরি। স্যার যদি বলে দূর এর অপারেশন আমি করবো না, আমি চলে যাই, তাহলে হবে? দেখো, তাহলে তুমি এমন একটা পেশায় আসতে চাচ্ছ যে পেশাটায় আসলে নিজেকে তুমি সব থেকে কি বলা যায়, তুমি কখনো অভিমান করতে পারবে না, তাই না? তুমি রোগীর সাথে অভিমান করতে পারবা? পারবা না। তোমাকেই সবসময় সব কিছু বহন করতে হবে। আচ্ছা, যাই হোক, সেটা কথা, যেটা নিয়ে কথা বলতেছিলাম। তো তখন কিন্তু তোমার ওই কুচকিতে থাকা বা আর্মপিট বা বগলের মধ্যে থাকা লিম্ফ নোড বড় হয়েছে কিনা সেটা তোমাকে চেক করতে হবে। কিছু কিছু রোগে, যেমন গতকালকে আমরা লিউকেমিয়ার কথা বলেছি, একটা ক্যান্সার, তাই না? তারপর লিম্ফোমা বলে আরেকটা ক্যান্সার আছে। এইসব রোগের ক্ষেত্রে আমাদের লিম্ফ নোডগুলো বড় হয়ে যায়। আমি যদি আমারটা ধরি, না আমার কোথাও এখানে বড় গুটি টুটি নাই, কিন্তু রোগীদের কিন্তু এরকম বড় গুটি পাওয়া যায়, ওইগুলো লিম্ফ নোড, ওইগুলো বড় হয়ে গেছে। বুঝতে পারছো? আচ্ছা, লিম্ফ নোড নিয়ে গল্প হলো। আচ্ছা, লিম্ফ নোড সংখ্যা কত দেখো, 400 থেকে 700। তোমাদের লিম্ফ নোডের সংখ্যা কত রে? 400 থেকে 700, এটা একটু পড়বা। আর হচ্ছে কি পড়বা, লিম্ফ নোডের মধ্যে কি থাকে বেশি পরিমাণে দেখো, লিম্ফ নোড এর মধ্যে ম্যাক্রোফেজ এবং লিম্ফোসাইট এগুলো অনেক বেশি থাকে, বুঝছো? এবং দেখো এটার ভেতরে শ্বেত রক্তকণিকার সংখ্যা অনেক। এই লিম্ফোসাইট মানেই তো শ্বেত রক্তকণিকা, তাই না? আচ্ছা, এই যে দেখো এখানে লেখা আছে, নোট নিজেও ফুলে ফেপে উঠে চিকিৎসার সময়, পরীক্ষাকালে চিকিৎসক অনেক সময় রোগীর ঘাড়ে আলতোভাবে ছুঁয়ে লিম্ফ নোডগুলোর অবস্থান বুঝে নেন। তাহলে তুমি যদি এটা করতে না পারো, তোমার পরীক্ষায় ফেল দিয়ে দিবে, তুমি যদি এটা পরীক্ষা করতে না পারো। এবার দেখো টনসিল, হা করলে পরে টনসিল দেখা যায়, তাই না? টনসিল কিন্তু আছে কয় রকমের বলো? 3 ধরনের টনসিল আছে। টনসিল 3 ধরনের, বুঝছো? একটা প্যালাটাইন, একটা অ্যাডেনয়েড, একটা লিঙ্গুয়াল। ভাইয়া এগুলার নাম কি? আচ্ছা, তোমাদের ভাইয়ারা যদি তোমাদের একটু সামনে আসে, তোমাদের ভালো লাগবে না বলো? তাহলে আমি পড়ালাম, যেহেতু তোমরা একটু থাকো, তোমরা একটু অন্তর ভাইয়ের সাথে, মাইনুল ভাই যদি পারে। আচ্ছা, একটু পরে ভাইয়া আসবে। হ্যাঁ, কি কোনটা দেখাবি? 3D। আচ্ছা, আমরা 3D হার্টটা যেভাবে পড়বো আর কি, হার্টের সব কিছু দেখে শুনে যে পড়বো সেটা দেখাইতে আসবে। তাহলে এটা পড়ানো শেষ করে ফেলি তোমাদের। প্যালাটাইন মানে কি জানো? প্যালেট মানে তালু, বলো কি? প্যালেট মানে কি বলো? প্যালেট মানে তালু। তাহলে প্যালেট থেকে আসছে প্যালাটাইন, তাহলে তালুর দিকে যে টনসিল সেটার নাম প্যালাটাইন টনসিল। অ্যাডেনয়েড, অ্যাডেনয়েড থাকে কোথায়? ফ্যারেঞ্জিয়াল বা ফ্যারিংস মানে কি বলো? গলবিল, তাই না? আমি কিন্তু শিওরে প্লাসের ক্লাস নিচ্ছি তোমাদের এই আমাদের গ্রুপেই, আমাদের যে মানে পাবলিক গ্রুপটা, মেইন গ্রুপটা, রোটোডিএমসি ড্রিম টু বে ডক্টর, এক ক্লাসে কিন্তু শ্বসন পড়াই দিচ্ছি। এই 23 ব্যাচের যারা আসছো তোমাদের জন্য, হ্যাঁ, 3 ঘন্টা 3.5 ঘন্টার ধরে পুরো শ্বসন চ্যাপ্টার, সিকিউ এমসিকিউ সব পড়াইছি। এই ক্লাসগুলো কইরো, এইচএসসিতে কাজে দিবে, বুঝছো? তো ওইখানে কিন্তু বলছি যে ফ্যারিংস মানে কি? গলবিল। তাহলে এই গলবিলের মধ্যে থাকে অ্যাডেনয়েড নামক আরেকটা টনসিল, আর জিহ্বার দিকে থাকে একটা টনসিল, তার নাম লিঙ্গুয়াল টনসিল। 3 রকম টনসিল আমরা শিখে নিলাম, ঠিক আছে? আচ্ছা, কিন্তু আমরা যে বলি টনসিল ফুলে গেছে, এইটা বলতে আমরা কোন টনসিলকে বুঝি? প্যালাটাইন টনসিলকেই বুঝি, বুঝছো? আচ্ছা, আর টনসিল হইলে পরে, টনসিল হয় না আসলে, টনসিল তো সববারই থাকে। টনসিলে আসলে প্রদাহ বা ইনফ্লামেশন হয়। প্রদাহ কি জিনিস আমরা পরে আলোচনাতে আসবো, আজকেই সব শিখে ফেলবো না, আস্তে আস্তে শিখবো। প্রদাহ হলে কোনো রোগের শেষে, মানে কোনো রোগ, মানে প্রদাহ যদি হয় কোথাও, তাহলে তার শেষে সবসময় কি থাকে? আইটিস থাকে। মনে করো আমার প্রদাহ হলো, হ্যাঁ, রিজভি ভাই প্রদাহ হইলো, তাহলে এই রোগটাকে তুমি কি বলবা? রিজভাইটিস বলবা, যদিও এরকম কোনো রোগ নাই জগতে, বুঝছো? তাহলে ধরো টনসিলের যদি প্রদাহ হয়, তাহলে তুমি এটাকে কি বলবা? টনসিল লিখলা, টনসিল, তারপর আইটিস লিখে দাও, আইটিস, তাহলে টনসিল আইটিস হয়ে গেল, বুঝছো? যদি তোমার ধরো আর কোথায় প্রদাহ বলবো, কানের মধ্যে প্রদাহ হয়েছে, কানের মধ্যকর্ণে, তাহলে অটাইটিস মিডিয়া, বুঝছো? যদি তোমার ধরো সাইনাসে প্রদাহ হয়, তাহলে সাইনোসাইটিস, আইটিস লাগাই দিতে হবে, তাহলেই প্রদাহ হয়ে যায়। বুঝতে পারতেছে কিনা বাচ্চারা বললো? তোমাদের সব কমেন্ট আমি দেখবো, এখন দেখতেছি না, এখন একটু পড়াই যাচ্ছি। আচ্ছা, নেটে অনেক প্রবলেম হচ্ছে। আচ্ছা, পরে দেখে নিবা নেটের প্রবলেম হলে। এটা কোন এডিশনের বই? এটা একদম লেটেস্ট এডিশনের বই, বুঝছো? আমরা লেটেস্টটা পড়ানোর চেষ্টা করি তোমাদেরকে, কারণ মেডিকেল প্রশ্ন লেটেস্ট থেকে হয়, বুঝছো? এটা যাদের নাই তারা একটু স্ক্রিনশট টিনশট দিয়ে এটা রেখে দাও, ঠিক আছে? বা অনেকেরই নতুন বইয়ের ছবি, নতুন বই আছে, তোমরা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কতটুক বললাম রে আমরা? প্যালাটাইন টনসিলের কথা বললাম। তাহলে টনসিলে যদি প্রদাহ হয় কি বলবা? টনসিলাইটিস। এবং তখন আমরা অপারেশন করে টনসিল ফেলে দেই, যে এই টনসিল এত যন্ত্রণা দিচ্ছে, এটাকে ফেলে দিই, এবং এতে কোনো সমস্যা হয় না। আচ্ছা, এই দেখো হা করলে পরে টনসিল দেখা যাচ্ছে, কি সুন্দর ছবি দিচ্ছে আজমল স্যারকে, এই জন্য আমরা ধন্যবাদ দিই। হ্যাঁ, আচ্ছা দেখো, এই যে
এখানে বলছে নরম প্লেট, হা করলে যে তুমি আলাজিব্বাটা দেখতেছো এটা আসলে কি তোমার নরম তালুর অংশ, এই জন্য বলছে নরম প্লেট বা আলজিব্বা, না আলজিব্বার উপরের অংশটা নরম প্লেট আর কি, বুঝছো? আর এই যে পাশ থেকে দেখা যাচ্ছে এইটা হচ্ছে আমাদের কি, পাশ থেকে যে দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে টনসিল। দেখো এটা নর্মাল টনসিল, আর এটা কি বলো, এটা দেখো ফুলে ফেপে ঢোল হয়ে গেছে টনসিল, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে টনসিলাইটিস হয়েছে তার, তখন তার টনসিলগুলো নাক কান গলা বিশেষজ্ঞ কেটে দিবেন। ওকে, আচ্ছা। এবং এই অপারেশনটাকে কি বলবা? টনসিলেক্টমি। কোনো কিছু কেটে ফেলে দিলে এটা এরকম হয়, টমি থাকে, লেকটমি, টনসিলেক্টমি। ঠিক আছে, শেষ। ওকে, তো দেহের প্রতিরক্ষা যেহেতু টনসিল ভূমিকা পালন করে, এই জন্য এটা আমরা না কাটার চেষ্টা করি, বুঝছো? আচ্ছা, তবুও যন্ত্রণা পাওয়ার থেকে কেটে ফেলা ভালো। প্লিহা বা পিলা, এটাকে যে পিলা বলে এটা আমি আজমল স্যারের বইয়ে প্রথম শুনছি। কোথায় থাকে দেখো, সুন্দর একটা ছবি দেওয়া, স্টোমাকের একটু উপর দিকে, দেখছো? এই যে আমার হাতের তালুর মতো বড় সাইজে। আচ্ছা, এটার নাম হচ্ছে প্লিহা। প্লিহার ওজন টোজন একটু পড়বা, ওজন কত? 170 গ্রাম। কিডনির ওজনও কিন্তু 170 গ্রামের মতো, কিডনির মতোই ওজন। দেখতে কীরকম? এটার দুইটা অংশ থাকে, দেখো এটা দুই ধরনের প্লিহা মজ্জা থাকে, একটা লাল প্লিহা মজ্জা, একটা সাদা প্লিহা মজ্জা। এটা একটু পড়ে নিলা। পরীক্ষায় আসবে কোনটা ভাইয়া? পরীক্ষায় আসবে হচ্ছে রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক কাকে বলে, এটা পরীক্ষাতে আসবে। তুমি বলবা এটা প্লিহাকে বলে, বুঝছো? লোহিত রক্তকণিকার কবরস্থান কাকে বলে? উত্তর হচ্ছে প্লিহাকে বলে। বলতে হবে কেন, কেন লোহিত রক্তকণিকার কবরস্থান বলে? কারণ ভাইয়া তোমাকে শিখাইছে প্লিহাতে যে সকল ধরনের রক্তকণিকা কি হয় বলো, প্লিহাতে যে সকল ধরনের রক্তকণিকা ধ্বংস হয়, তাহলে প্লিহাকে আমরা বলতে পারি না কবরস্থান বলো? প্লিহা রক্তের প্রধান ছাঁকনি হিসেবে কাজ করে। এইটা একটু আমাদের জন্য একটু ডাউটফুল কথা, কারণ আমাদের জানি আমাদের রক্তের ছাঁকনি হিসেবে কিডনিও কাজ করে, তাই না? সো কিডনি প্লিহা দুইজনই ছাঁকনির ভূমিকায় থাকে আর কি। ওকে, পড়লাম। আর তেমন এখান থেকে অত বেশি পড়ার কিছু নাই। আচ্ছা, বললে অনেক কথা বলা যায়, কিন্তু আমরা বলবো না। আচ্ছা আচ্ছা, যদি তোমার প্লিহা কেটে ফেলে দিতে হয়, কোনো কারণে তোমার প্লিহাতে অসুখ হয়েছে, তাহলে তোমার কি করব? তোমার প্লিহা কেটে ফেলে দিব, স্প্লিনটা কেটে ফেলে দিব, তখন তোমার প্রতিরক্ষা কমে যাবে। এই অঙ্গগুলো তোমাকে প্রতিরক্ষা দেয়। প্রতিরক্ষা কমে গেলে তোমাকে এমনিই ব্যাকটেরিয়াগুলো অ্যাটাক মারবে, বিভিন্ন রোগে তুমি আক্রান্ত হবা। এটা থেকে বাঁচার জন্য তোমাকে কী করতে হবে বলো? অনির্দিষ্টকালের জন্য অ্যান্টিবায়োটিক খেয়ে যেতে হবে। তোমাদের সবারই পেটের মধ্যে প্লিহা আছে, তাহলে তোমরা কি কেউ অনির্দিষ্টকালের জন্য অ্যান্টিবায়োটিক খাবা না। অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জিজ্ঞাসা করে নিবা। ডাক্তার মানে যিনি এমবিবিএস পাশ করে সামনে ডক্টর বসিয়েছেন, ফার্মেসি থেকে জিজ্ঞেস করলে হবে না, ঠিক আছে? এবং ডোজ কমপ্লিট করতে হবে অ্যান্টিবায়োটিক শুরু করলে, নয়তো কিন্তু আর কাজ করবে না অ্যান্টিবায়োটিক আপনার উপর। আমরা যখন সাদি ভাই তোমাদের অনুজীব পড়াবে শিওরে প্লাস কোর্সে, ওই দিন ক্লাসটা করে সাদি ভাই অ্যান্টিবায়োটিক গল্প বলবে। আচ্ছা, থাইমাস নিয়ে একটু কথা বলি। থাইমাস থেকে কিন্তু প্রশ্ন আসছে এই বছর, তাই না? কি প্রশ্ন আসছে ভাইয়া? থাইমাস থেকে আসছে নিচের কোনটা লুপ্তপ্রায় অঙ্গ? দেখো এই যে থাইমাসটাই কিন্তু লুপ্তপ্রায় অঙ্গ। কেন ভাইয়া? কারণ এই থাইমাসটা তুমি যখন বড় হতে থাকো, এই থাইমাসটা তখন ছোট হতে থাকে, বুঝছো? এবং বিলুপ্ত হয়ে যায় একসময় বয়স্ক অবস্থায়। খেয়াল করে দেখো তো এটার অবস্থানটা কোথায়? তোমার বুকের মধ্যে দুইটা ফুসফুসের মাঝখানে, দেখছো? শ্বাসনালী বা ট্রাকিয়াকে ঘিরে এই থাইমাসটা অবস্থান করে। এবং আমি তোমাদেরকে বলছিলাম লিম্ফোসাইট হয় কয় রকমের? 2 রকমের। ওয়ান ইজ কল্ড বি সেল বা বি লিম্ফোসাইট, অ্যানাদার ওয়ান ইজ কল্ড টি সেল বা টি লিম্ফোসাইট। টি ফর হোয়াট? টি ফর থাইমাস। কেন ভাইয়া এটাকে টি সেল বলে? কারণ এই লিম্ফোসাইটটা ম্যাচিউরড হয় এই থাইমাসে যে। তাহলে থাইমাসের ভূমিকা আছে শ্বেত রক্তকণিকাকে ম্যাচিউর করতে, এবং থাইমাসের এই ভূমিকার জন্যেই থাইমাস প্রতিরক্ষার একটা অংশ বলা যায় না বলো? থাইমাস যদি টি সেলকে ম্যাচিউর না করতো, তোমার অ্যান্টিবডি বা এই যে অ্যান্টিবডি নির্ভর যে সারাটা, এই যে অ্যান্টিবডি তো এখন তোমাদের পড়েনি, কঠিন লাগবে আর কি, প্রতিরক্ষা চ্যাপ্টারে পড়াবো, হ্যাঁ? সো এটা কিন্তু হইতো না, বুঝছো? তো টি সেল দরকার, টি সেলকে ম্যাচিউর করার জন্য থাইমাস দরকার। থাইমাস ইজ অ্যান ইম্পর্টেন্ট অর্গান। আচ্ছা, আর এখান থেকে জাস্ট এটা জানলে হবে প্রাপ্তবয়স্কের সংক্ষিপ্ত বা অদৃশ্য হয়ে যায়। পিরামিড আকৃতির এটা, শিশু দেহে বড় এবং সক্রিয় থাকে। 2 ধরনের, এটা খুব ইম্পর্টেন্ট, 2 ধরনের হরমোন আসে, একটা নাম থাইমোসিন, একটা নাম থাইমোপয়েটিন। দেখছো? থাইমোসিন, থাইমোপয়েটিন। আচ্ছা, এই তো। আর এখানে আরও অনেক কথা লেখা আছে, বাট অত কিছু আমাদের লাগবে না, এগুলো প্রতিরক্ষা চ্যাপ্টারে তোমাদেরকে পড়ানো হবে। খেয়াল করে দেখো, আমাদের প্রতিরক্ষা চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন এসেছে। আমরা যখন বাচ্চাদেরকে প্রতিরক্ষা পড়াইছি দুরন্তরি এমসিএন 1.0-তে, তখন ওরা মনে হয় আমাদেরকে গালি দিচ্ছে। আমার মনে হয় তোমরা এখন আমাকে গালি দিচ্ছ যে ভাই এত ডিটেলস পড়ায় কী করবেন, হ্যাঁ এত কিছু পড়ে আমরা কী করব। কিন্তু এই প্রতিরক্ষা চ্যাপ্টার থেকে 2টা বা 3টা প্রশ্ন আসছে, এবং এগুলো সব আমরা পড়াইছি, বুঝছো? তাহলে এই প্রতিরক্ষা চ্যাপ্টার কোচিংয়ে কি কেমনে পড়াইছি আমি তোমাকে বলবো। 10 মিনিট
নাম করা কোচিংগুলোতে একদিনে 5টা করে শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টার পড়াইছে, একদিনে 5টা চ্যাপ্টার। এবার বলো, আর আমরা একটা চ্যাপ্টারের জন্য একদিন রেখে রেখে ক্লাস করছি। আমার এখানে বেশি চান্স পাওয়ার মূল লক্ষ্য হচ্ছে, মানে মূল কারণ হচ্ছে এইটাই, যে বাচ্চাদের সবগুলো পড়াইছি, যেই বাচ্চারা সবগুলো আমাদের সাথে পড়ছে এরাই আসলে এই চ্যাপ্টার সম্পর্কে ধারণা পেয়েছে, নিজে একবার পড়েছে, ব্যাস বেসিক প্রশ্ন আসছে পারছে। আর যারা শর্টের বাইরে কিছু পড়ে নাই এরা চিটপটাং। এরকম অনেকেই ভালো ভালো ছিল, আমাকে ফোন করেও কেউ কেউ বলেছে যে ভাই আমি শর্টের বাইরে কিছু পড়ি নাই, আমি একটু আফসোস করছি কেন পড়লাম না এটা, কিন্তু শেষ সময় এসে কী বলবো, 2 দিন বাকি, এখন কি বলবো, এখন শর্ট পড়ো, শর্টের বাইরেগুলো পড়ো। তো এবং যা হবার তাই হয়েছে, চান্সটা পাই নাই। শর্টের চ্যাপ্টারগুলোতে ভালো নাম্বার পাইতো, শর্টের বাইরেগুলোতে ডাব্বা পাইতো। তাহলে দেখো ব্যালেন্স করে চলতে হবে জীবনে, কথা শুনতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, তুমি তো আশেপাশে অনেক কিছুই দেখবা, বাট ডিসিশনটা তুমি নিবা। আমি যখন কলেজে ভর্তি হই, বুঝছো, আনন্দমোহন কলেজে, সরকারি কলেজ তো, সবাই আমাকে বারণ করছে, ভর্তি হইস না, ভর্তি হইস না, এখানে ছেলেরা গাঁজাখোর হয়ে যায়, এখানে ছেলেরা ভালো করে না, উমুক তুমুক, সরকারি কলেজ, চাপ নাই। আমি আমার নিজের সিদ্ধান্তে অটল, ডিসিশনটা নিজে নিয়েছি, নিজে ভর্তি হয়েছি। কোচিং যখন ভর্তি হওয়ার সময় আসছে, সবাই কী পরিমাণ পাজল্ড, আমার যেটা ভালো মনে হয়েছে আমি ওখানে যে ভর্তি হয়েছি। বুঝতে পারছো ব্যাপারটা? সো সবসময় ডিসিশন নিজে নিবা, এবং তাহলে দেখবা, এবং কনফিডেন্ট থাকবা নিজের ডিসিশনের প্রতি, যে আমি একটা সুস্থ সবল মানুষ, আমার মস্তিষ্ক দিচ্ছে আল্লাহ, যথেষ্ট বুদ্ধি দিচ্ছে আমাকে, আমি ঠিক ডিসিশনটা নিতে পারবো। মানুষের কথা শুনে পাজলটা হচ্ছে, তুমি ধরো আমাদের এখানে ক্লাস করতেছো আর বসে বসে ভাবতেছো, না জানি ওই কোচিংয়ে কি না কি পড়াই ফেলতেছে, হ্যাঁ ওই কোচিংয়ে না জানি কি হয়ে যাচ্ছে। দেখো তুমি তো একটা মানুষ, সব কোচিংয়ে ক্লাস করে বেড়ানো কি তোমার পক্ষে সম্ভব? তুমি রক্ত চ্যাপ্টার যে আমার কাছে পড়তেছো, এই চ্যাপ্টার যদি ভালো মতন তুমি পড়ে থাকো, আমি তোমাকে লিখে দেই যে তুমি আর কোথাও পড়ো না, আমি তোমাকে ম্যাক্সিমাম পোর্শনটা পড়াইতে পারবো, এর থেকে আরও বেশি কিছু পড়াইতে পারবো। তবে আমি মেডিকেলের জন্য একদম সর্বোচ্চ রেজাল্ট করার জন্য যেটুকু দরকার আমি তোমাদের সেটাই পড়াবো, সমস্যা নেই। বুঝছো ব্যাপারটা? এবং প্রশ্ন কমন পড়বে, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে, এই বছর আসে নাই, যদি আসে তোমার প্রশ্ন কমন পড়বে, লিখে রাখো, বুঝছো? সেই হচ্ছে কথা আর কি, বুঝলে হচ্ছে তোমাদের কথা। এই কথাগুলো আমি আজকে প্রথমবারের মতো বলতেছি না, অনেক বছর ধরে বলে আসা কথা, এমনটাই ঘটে আসতেছে। কেউ কোনো দিন বলতে পারে নাই যে ভাই আপনার কথাটা তো হয় নাই, মিলে নাই, বুঝছো? আচ্ছা বাদ দাও, চলো আমরা পড়াই ফিরি। তাহলে এটা একটা রিডিং দিয়ে দেবো। দাগানো লাইনগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কোনটা বলো? ভাই বললো এটা পিরামিড আকৃতি, শিশুতে বড় সক্রিয় থাকে, 2 ধরনের হরমোন আসে, খুবই ইম্পর্টেন্ট, থাইমোসিন, থাইমোপয়েটিন, নামেই মিল আছে, পারবো তাই না? আর বড় অবস্থা এটা কি হয়ে যায়? অদৃশ্য হয়ে যায়। আর এটা কাকে সক্রিয় করে? টি সেলকে সক্রিয় করে, ব্যাস এগুলো জানলেই হবে। এবার লাল অস্থি মজ্জা, এইটাতে যা যা পড়ানো আছে সব কিছু আমি লাস্ট ক্লাসে বলছি, তবুও আজকে আবার বলবো। আমি তোমাদের বলছিলাম যে হাড্ডি বড় হলেই এখান থেকে বেশি আরবিসি আসবে, এমন কিন্তু কোনো কথা নাই, বুঝছো? এখান থেকে বেশি আসবে না, আসবে কাদের? যাদের বেশি লাল অস্থি মজ্জা আছে। লাল অস্থি মজ্জা কাদের আছে? দেখো এই যে পেলভিস, পেলভিস মানে কি? আমাদের যে হিপ বোন বা নিতম্বের অস্থি, মেরুদণ্ডের কশেরুকা, মেরুদণ্ড থেকে স্টারনাম, স্টারনাম কোনটা চেনো তোমরা? সব দেখায় দেখায় পড়াবো, খালি অপেক্ষা করো, কত কিছু পড়ানো বাকি। হ্যাঁ, এই যে যেখানে ধরছি এটা হচ্ছে স্টারনাম, এইগুলোতে কোনো ইয়েলো বোন ম্যারো নাই, সব রেড বোন ম্যারো, বুঝছো? করোটি মানে মস্তিষ্ক, ক্লাভিকল মানে কোনটা বলো? এই যে এখানে গলার এই যে এখানে যে হাড্ডিটা, ক্লাভিকল, তাই না? তারপর পরশুকা তো তোমরা চেনোই, রিপস বা পাজর, এইগুলা থেকে দেখো বেশি আসে। তাহলে হিউম্যারাস ফিমার থেকে কি আসে না? আসে, বাট এদের মস্তক থেকে আসে, ঊর্ধ্ব প্রান্ত থেকে আসে। কেন ভাইয়া? গত ক্লাসেই বলেছি, এখানে রাখলে তো বুঝবা কিনা, যে হাড্ডিগুলার প্রান্তগুলোতে থাকে লাল অস্থি মজ্জা, আর মাঝখানে কি থাকে? এখানে মাঝখানে হলুদ অস্থি মজ্জা। যেখানে হলুদ অস্থি মজ্জা, এখান থেকে কি আরবিসি তৈরি হবে? না, হবে না, ঠিক তো? আচ্ছা, ওকে, আচ্ছা, এই যে এইসব অস্থির নির্দিষ্ট অংশ ছাড়া বাকি অংশ ফ্যাট টিস্যুতে পরিণত হয়। তো আমরা লাল অস্থি মজ্জা চিনে ফেলছি, এবং লাল অস্থি মজ্জা থেকেই আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট এগুলো তৈরি হয়, তাই না? এবং এখানে স্টেম কোষ থাকে, সেগুলো থেকেই তৈরি হয়। দেখি কমেন্ট করে ফেলো, প্লেটলেট তৈরি হয় কোন কোষ থেকে? গত ক্লাসে খুব ভালো মতো পড়াইছি, ক্লু দিয়ে দেই, ওদের একটা বড় নিউক্লিয়াস থাকে। এবার ওই কোষটার নাম কি বলো? প্লেটলেট বা অনুচক্রিকা তৈরি হয় কোন কোষ থেকে? আচ্ছা, এখানে লসিকা সংবহন দিয়ে আবার আলাদা করে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। দেখো এই ছবিটাই কিন্তু আমরা বুঝছি একটু আগে। হ্যাঁ, টিস্যুর মধ্যে লসিকা ছিল, এই যে কৈশিক জালিকা, এখান থেকে লসিকার উৎপত্তি। এটা শিরাতে যা ঢুকার কথা ছিল, ঢুকতে পারে নাই, কিন্তু ওদের জন্য আমরা আলাদা কি লসিকা নালীর ব্যবস্থা করে দিচ্ছি, দেখছো? এবং এই বড় গোল্লাগুলো দিয়ে বুঝাইছে হচ্ছে কি লিম্ফ নোট দিয়ে, তারপর লসিকাটা আলটিমেটলি শিরাতে যেয়ে মিললো, শিরা থেকে তারপর সেটা হৃৎপিণ্ডে যেই পড়বে, এই তো। আর এখান থেকে তেমন কোনো নতুন কথা নাই। টিস্যু রস, লিম্ফাসেল, হ্যাঁ। আচ্ছা, কপাটিকা থাকে কি থাকে না? উত্তর হচ্ছে কপাটিকা থাকে। দেখো আমাদের লসিকাগুলোকে কি পা থেকে লসিকাকে উপরে উঠতে হয় না?
তাহলে পা থেকে যদি একটু তরল উপরে উঠতে চায় তাহলে তো সেটা অভিকর্ষের টানে নিচে পড়ে যেতে পারে। তাহলে এটাকে এমন কোনো ব্যবস্থায় রাখতে হবে যেন এটা নিচে পড়ে যেতে না পারে। আচ্ছা, এটা খুব অভাবনীয় ব্যাপার যে তোমরা স্টার্টিংয়ে যে যতজন ছিল অতজনই আছে। আমি যে খুব ইন্টারেস্টিং কিছু পড়াচ্ছি বিশ্বাস করো তা না। লসিকাতন্ত্র ওয়ান অফ দ্য ওয়ার্স্ট পড়া, তাই না অন্তর? এইটা এইটা বাচ্চাদের পড়াতে গেলে বাচ্চারা ভেঙে যায়। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এই পয়েন্টটুকু শেষ করে ওদেরকে তারপর ওদের সাথে গল্প করে ওদের ছুটি দিয়ে দিব লসিকাতন্ত্রটা। অন্তর ভাইয়া তোমাদের সামনে আসবে, একটু পরেই দাঁড়াও, এটুকু শেষ করি। আমি খালি কিছু কথা বলবো। এটা এখানে কপাটিকা থাকে, খালি এটা মনে রাখবা, ঠিক আছে? মানে পা থেকে লসিকাটাকে তোমার উপরে তুলতে হবে। তো যদি কপাটিকা না থাকতো, কপাটিকা মানে কি? একমুখী দরজা, মানে এটা আটকায় রাখবে, লসিকাকে নিচে পড়তে দিবে না, খালি উপরে উঠাবে। বুঝতে পারছো? নালীর ভেতরে খুব ছোট্ট 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 কপাটিকা। আচ্ছা, শিরাতেও কপাটিকা থাকে, আমাদের লসিকা নালীতেও কপাটিকা থাকে। এই দুইটা মাথায় রাখো, শিরা এবং লসিকা নালীতে কপাটিকা থাকে, ধমনীতে কপাটিকা থাকে না। বুঝছো? এবার আসো, এই যে এখানে যে একটা শব্দ বলছে এটা পড়ানোর জন্য এত কথা বললাম। ইডেমা, ইডেমা বাংলা করছে হচ্ছে শোথ। ইডেমা কি? ইডেমা হচ্ছে ফুলে যাওয়া। ওই যে আমরা বললাম যে কখনো যদি এমন হয়, দাঁড়াও এই যে এখানে যাই, এই ছবিতে যাই, এই মানুষটা দেখতেছো, এই যে মনে করো তার এখানে একটা কৃমি বাসা বাঁধছে বা একটা পরজীবী। এই কৃমি কি করতেছে, তার পায়ের যে লসিকা এটা উপর দিকে উঠার কথা, এটা উঠতে দিচ্ছে না। তাহলে তার লসিকা সব জমা হবে কোথায়? এই পায়ের চারপাশে। তখন তার পা ফুলে যাবে না? তো কোথাও যদি এরকম পানি জমে, দেখবা যে প্রেগনেন্ট অবস্থায় মায়েদের বা বোনেদের এরকম হাতে পায়ে পানি চলে আসে। এই যে কোথাও পানি চলে আসা, এই ঘটনাটাকে আমরা বলি এডেমা। মনে থাকবে, এডেমা। মেডিকেলে আসলে এই এডেমা সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবা। এডেমাটা শিখলাম। এডেমা মানে কি? কোথাও পানি চলে আসছে, হাতে পায়ে পানি চলে আসলে এটাকে কি বলবা? আজকে থেকে বলবা যে উনার তো এডেমা হয়েছে। আগেই ডাক্তার হয়ে গেল তুমি, ঠিক আছে? আচ্ছা, দেন শেষ লসিকাতন্ত্র থেকে যা যা বলার মোটামুটি শেষ। এই যে সত্যের আরেকটা কারণ হচ্ছে ক্ষতের কারণে। আচ্ছা, এডেমার কারণ কি এটাও পড়ায় ফেলছে। মানে তোমাদের মানে আজমল স্যার মাঝে মধ্যে ভাবে তোমাদের একদম ডাক্তার বানিয়ে দিবে, বুঝছো? মানে এক চ্যাপ্টারে সব দিয়ে একদম একটু একটু করে বলে দিবে। আচ্ছা, আমরাও আবার দেখলে পরে না বলে পারি না, বুঝছো? আচ্ছা দেখো, এডেমা কখন হতে পারে? আমি যদি তোমাকে কোনোদিনও করবো না, হ্যাঁ, বাট পুরোনো আমলের টিচাররা তো দিতেন, পিটি দিতেন, তাই না? না পড়লে মাইট দিল ধরো তোমাকে, তাহলে তোমার এখানে কিছু টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। টিস্যু যদি ক্ষতিগ্রস্ত হয়, মানে এত জোরে বাড়ি দিচ্ছে, মনে করো টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন তোমার কি হবে জানো? আশেপাশের যে কৈশিক জালিকাগুলো আছে এদের ভেতর দিয়ে পানি বের হয়ে আসার যে প্রবণতাটা, প্লাজমা লিক হওয়ার যে প্রবণতাটা, এটা বেড়ে যাবে। ওরা ভাববে না জানি কি ক্ষতি হয়েছে, তখন ওরা বাইরে প্লাজমাটা বের করে দিবে এবং তখন টিস্যুর আশেপাশে বেশি প্লাজমা জমবে, জায়গাটা ফুলে উঠবে, তাই না? বাড়ি খাইলে আমাদের মাঝে মধ্যে ফুলে ওঠে না? এটা এক ধরনের এডেমা। আবার ধরো তোমার পা মচকাইছে, তোমার গোড়ালি গেছে ফুলে, এটাও এক ধরনের এডেমা। পায়ের গোড়ালিতে তখন কি আসছে? পানি আসছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওইটাই, বয়স্কদের, প্রেগনেন্ট মহিলাদের, এগুলো সব এডেমা। এবার দেখো তো রক্তলসিকার মধ্যে পার্থক্য পারি কিনা। এটা তো একদম ছোটবেলা থেকে তোমরা পড়তেছো রক্তলসিকার পার্থক্য। তো তবুও চলো আমরা একটু রিভিশন দিই। রক্ত লাল বর্ণের, লসিকা স্বচ্ছ হলুদ থেকে সাদা বর্ণের। সাদা বর্ণের কখন হবে বলেন? পড়াইছি, যখন এর মধ্যে বেশি পরিমাণে লিপিড থাকবে, তাই না? লিপিড যুক্ত হলে, লিপিড বা চর্বি যুক্ত হলে সে সাদা রঙের হবে। নর্মালি সে কী রঙের? হলুদ রঙের। হলুদ রঙের আর কি পড়লাম বলো? সিরামও কিন্তু হলুদ রঙের, তাই না? আচ্ছা, রক্তনালীতে সুনির্দিষ্ট চাপে প্রবাহিত হয়। রক্তের জন্য আলাদা চাপ আছে, চাপটা কে দেয়? হার্ট। আর লসিকার জন্য কি আলাদা হার্ট আছে? লসিকার জন্য হার্ট নেই। তাহলে লসিকাতে কোনো লসিকা প্রেশার নাই। তাহলে ব্লাড প্রেশার মাপার মেশিন থাকলে লসিকা প্রেশার বলে কোনো প্রেশার নাই, কোনো মেশিনও নাই। আচ্ছা, ব্লাড প্রেশার কেমন মাপতে হয় তোমরা কি জানো? শিখাই দিব ইনশাল্লাহ। অন্তর, আমাদের ব্লাড প্রেশার মাপার যে একটা ভিডিও ছিল, ওটা কি আপলোড হয়েছে? আচ্ছা ঠিক আছে, ওদেরকে অল্প বয়সে ডাক্তার বানিয়ে দিতে হবে। ডাক্তার না, এটা কিন্তু বেসিক নিড। মানে তুমি যদি ভাবো যে ব্লাড প্রেশার মাপা খালি ডাক্তারের কাছে, তাহলে ভুল। এটা তুমি একটা যন্ত্র ব্যবহার করার একটা ক্ষমতা অর্জন করলা, দক্ষতা অর্জন করলে, এটা ভালো। আচ্ছা চলো, রক্তে কী কী থাকে তুমি জানো না? রক্তের অংশ কী কী? অবশ্যই জানো, বলো আমাকে। লসিকাতে কি আরবিসি থাকবে? লসিকাতে কি অনুচক্রিকা থাকবে? থাকে না, বুঝছো? তো এখানে মেইনলি থাকে কি? প্লাজমা আর শ্বেত রক্তকণিকা। আচ্ছা, হিমোগ্লোবিন যে লাল, তার হিমোগ্লোবিন থাকবে রক্তের, লসিকার থাকবে না। আচ্ছা, বা 23 ব্যাচের যারা আছো, এগুলো কিন্তু সিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট। 2 নাম্বার প্রশ্নে আসার জন্য একদম খুব সুন্দর প্রশ্ন। প্রোটিন দেখো, অধিক পরিমাণে প্রোটিন কই পাবা? রক্তে। আর লসিকাতে কিন্তু অল্প পরিমাণের প্রোটিন, বুঝছো? কারণ সব প্রোটিন আসলে ওই প্লাজমার সাথে বের হইতে পারে না, রক্তেই বেশি প্রোটিনটা থাকে। আচ্ছা,
তারপর পরিবহন কি করে রক্ত, শ্বসন গ্যাস মানে কি, অক্সিজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এগুলো পরিবহন করা কার কাজ, রক্তের কাজ। এবং খাদ্যসার বা পুষ্টি পরিবহন করা রক্তের কাজ। লসিকার মাধ্যমে কি পরিবাহিত হয়, খাদ্যসার কোনটা, দেখো শুধুমাত্র লিপিড, শর্করা বা আমিষ কিন্তু লসিকা দিয়ে পরিবাহিত হয় না। আজকের জন্য তোমার কঠিন মনে হতে পারে, কিন্তু তুমি পরিপাক চ্যাপ্টার পড়ে ফেললে তুমি এটাকে দেখে হাসবা, হ্যাঁ এটা তো ভাই আমি এমনিই পারি, হ্যাঁ লিপিডই তো যাবে, এই জন্যই তো এটাকে কাইল বলে, সাদা রঙের দেখা যায়, তুমি এমনিই পারবা। লসিকার মাধ্যমে কিন্তু শর্করা বা প্রোটিন যায় না, মনে থাকবে। আর বর্জ্য পদার্থগুলো কিন্তু পরিবাহিত হয়। তাহলে আমরা এটা পড়ে ফেললাম, তোমরা পারবা, এখানে সব সোজা সোজা প্রশ্ন, তাই না? অবজেক্টিভ আসলে না পারার কোনো কারণই নাই। আর যে সিকিউতে তোমাদের 23 ব্যাচের জন্য চলে আসে, তোমরা অ্যাটলিস্ট 4টা পার্থক্য লিখবা, নয়তো কিন্তু 2 পাওয়া কষ্ট হয়ে যাবে। 4টা পার্থক্য লিখবা কমপক্ষে। এবার রক্তবাহিকা থেকে নিয়ে এই যে মানব হৃৎপিণ্ড, এগুলো সব আমাদের নেক্সট দিনের পড়া। তবে আমরা আজকে একটু স্টার্ট করে দিব, আমরা আজকে একটু দেখবো যে নেক্সট দিন আমরা কীভাবে পড়বো। চলো, সো তোমরা কিন্তু তোমাদের বন্ধুদেরকে জানাইতে ভুলবা না যে তোমাদের আসলে ক্লাসটা কেমন লাগলো। এবং আচ্ছা একটু অপেক্ষা করো, আমরা এইটা একটু হ্যাঁ আমি একটু কথা বলতে থাকি, অন্তর ভাইয়া তোমাদের সাথে কথা বলবে। আমরা কিন্তু অ্যানিমেশনের মাধ্যমে পড়ানোর চেষ্টা করবো তোমাদের, আমরা দিনকে দিন নিজেদেরকে আপডেট করার চেষ্টা করতেছি। নো সিগন্যাল অন্তর, এই অনেকে তোমাদের এখানে কমেন্টগুলো পড়তে পারলে মজা লাগতো। আজকে আমার মোবাইলে কমেন্ট আসলো না, বুঝছো? সো এই জন্য আমার একটু হতাশ লাগতেছে। আমি গতদিন কমেন্টগুলো খুব সুন্দর পড়তে পারছি, আজকে আমার মোবাইলের মাথা নষ্ট হয়ে গেছে। আচ্ছা অন্তর, তাহলে আমরা ওদেরকে দেখাবো হার্ট, তাই না? আচ্ছা হার্টের তো এই যে হার্ট, এই যে দেখো কি সুন্দর একটা হার্ট দেখা যাচ্ছে, আজকেই পড়াই ফেলতে ইচ্ছে করতেছে অন্তর, দেখছো তরতাজা একটা হার্ট। এইবার তোমরা আমাকে বলো দেখি, হার্টের পর্দাটার নাম কি? হার্টের পর্দার নাম দেখি, কমেন্ট করে ফেলো। আমি কমেন্ট দেখতেছি তোমাদের। হ্যাঁ আমি কমেন্ট পড়বো রে পূর্ণতা, আমি কমেন্ট পড়ি, ক্লাস শেষ করে পড়বো আর কি, বুঝছো? বলো হার্টের পর্দার নাম বলো, নাহলে পড়বো না কমেন্ট। অন্তর ভাই কিন্তু ঘুরাচ্ছে, এই যে কে রে, শার্লক, সেইলা শার্লক, ও বলে ফেলছে পেরিকার্ডিয়াম। জোস, পেরিকার্ডিয়াম, হ্যাঁ মুবাশশারা বলছে, কিন্তু কার্ডিয়াম বানানটা সি দিয়ে, ঠিক আছে। আচ্ছা এখানে কি পেরিকার্ডিয়াম আছে নাকি নাই, কি মনে হয় অন্তর? আচ্ছা তাহলে পেরিকার্ডিয়ামের, আচ্ছা কালকেই পরে, আজকে ওদের মাথায় একটু কম ঢুকবে। দেখাই যে আমরা হার্টের ভেতরটা একটু দেখি, হার্টের ভেতরটা অন্তর, এই তো আমরা হার্ট উন্মুক্ত করে আমরা কপাটিকাগুলো কিন্তু দেখতে পাচ্ছি, দেখছো? আজকে আজকে ডিটেলসে না যাই, ওরা অনেকক্ষণ পড়ছে। হ্যাঁ কপাটিকাগুলো একটু ঘুরায় দেখা, নিচ থেকে দেখা কেমন দেখা যায়। আচ্ছা এই যে দেখো হার্টের পেছনের ছবিটা কিন্তু তোমাদের বইতে নাই, এই যে হার্টকে একদম নেংটুপুটু করে দিছি আমরা, দেখছো? সেমিলুনার কপাটিকা বা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকাগুলো যে দেখা যাচ্ছে, এই যে ভাই যে ধরছে, এগুলো হচ্ছে সেমিলুনার কপাটিকা। হ্যাঁ আর এই যে এত রক্তনালী দেখতেছো, এদের নাম কি বলো? হার্টের গায়ে যে রক্ত সরবরাহ করে সেই রক্তনালীগুলোর নাম কি? তাদের নাম হচ্ছে করোনারি। কিভাবে মনে রাখা যায়? এরা যে করোনারি ধমনী শিরা, এটাকে তুমি কিভাবে মনে রাখবা বলো? এই একটু স্ক্রিনশট নাও তো, বাচ্চাদেরকে জানাবা যে আমরা আসলে তোমাদের জন্য ঠিক কতখানি চেষ্টা করতেছি তোমাদেরকে ক্লিয়ার করার জন্যে। দেখো এইটার নাম হচ্ছে করোনারি ধমনী। তো করোনারি ধমনী কিভাবে মনে রাখা যায়? তোমার জীবনে যদি একজন নারীর নাম বলতে বলি, যে যেই নারী কিনা তোমার জীবনে সব থেকে বেশি ভূমিকা পালন করছে, তুমি কার নাম বলবা? তোমার মায়ের নাম। তাহলে নারীরা আমার কোথায় থাকে? আমার মা, আমার নারী আমার হৃদয়ে থাকে। তাহলে হৃদয়ের যে ধমনী শিরা, তাদের নাম কি? করোনারি ধমনী, করোনারি শিরা, ঠিক আছে? আচ্ছা আজকে ক্লাস তো অলমোস্ট শেষের দিকে অন্তর, তো ওরা সবাই মিলে একটা ছবি তুলে নিক, এবং সবার কাছ থেকে, সবাই যেহেতু শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, সবার কাছে আমরা একটা মানে আমাদের এই কোর্সের ফার্স্ট ইমপ্রেশন তোমাদের কাছে কেমন লেগেছে, কি মনে হচ্ছে যে এখান থেকে কি বাচ্চারা এমনি এমনি চান্স পায় নাকি ভাইয়ারা আসলে একটু কষ্ট করে তোমাদের জন্য, কি এক্সপেকটেশন সেই সব জানিয়ে একটু পোস্ট করবা গ্রুপে। আমরা একটা হাসি দিই অন্তর, ক্লাস যেহেতু প্রায় শেষের দিকে, আমরা 1.5 ঘন্টার বেশি সময় ধরে পড়ছি অন্তর। সো আর তুই টিপাটিপি করিস না, তুই একটু তাকা, একটু হাসি দে ভাই, এত কষ্ট কেন জীবনে? আচ্ছা ওদের একটা জিনিস তুই মাইক নে। লিম্ফ্যাটিক্সটা 1 মিনিটের মধ্যে একটু দেখা, এই যে দেখো লিম্ফ্যাটিক্স কিন্তু কতটুকু জটিল সেটা ভাইয়া কত সহজে তোমাদের পড়েছে। দেখতে পাচ্ছ লিম্ফ্যাটিক্সের অবস্থা কি ভয়ঙ্কর না? এটা দেখো 400 থেকে 700টা লিম্ফ নোড থাকে। দেখো এই যে ছোট ছোট গোল্লাগুলো যদি তুমি গুনো, তাহলে 400 থেকে 700টাই হবে। হ্যাঁ আজমল স্যার গুনছে কিন্তু। এই যে আমাদের ইয়ের লিম্ফ নোডগুলো একটু দেখাই, ওদের এই যে কই গেল। আচ্ছা একটু তুই
দেখো তোমরা ভাবতে পারো যে ভাইয়ারা আপনারা আসলে আমাদের কাছ থেকে আপনারা তো ইন্টার্নশিপ করছেন, আপনারা তো বাচ্চা কাচ্চা ভালোই পড়াইছেন, আপনাদের টাকা পয়সার দিক থেকে আপনারা স্বাবলম্বী, আপনারা আমাদের কাছে ফ্রি পড়াইলেই পারেন। এই যে দেখো এই জিনিসগুলা, এইগুলো কিন্তু নট ফ্রি, তোমাকে জানতে হবে। তোমাদের যে এক্সামগুলো নেওয়া হয়, দিস ইজ নট ফ্রি, এগুলো আমাদেরকে কিনতে হয়, বুঝছো ব্যাপারটা? আর দেখো এই যে লিফ নোট যে আমরা বলছি কুচকিতে বেশি থাকে, ঘাড়ে বেশি থাকে, দেখছো এর প্রমাণ হচ্ছে এটা। আচ্ছা যাক অন্তর, দেখাইলে আজকে পরে ওদের সারা রাত চলে যাবে, আমারও চলে যাবে, ধীরে ধীরে ওদেরকে পড়াবো। তুই ওদের সাথে বলতে যা, ঠিক আছে, তারপরে শোনো একদিন হাঁটতে তাহলে দেখো আমাদের কথা মতো কিন্তু পড়াশোনা করতে হবে, আমাদের সাথে সাথে পড়াশোনা করতে হবে। তাহলে আমরা কিন্তু তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি। এখানে কিন্তু আমাদের 1.0 কোর্সেরও কয়েকজন স্টুডেন্ট আছে যারা অ্যাডভান্স ভর্তি ছিল, এবং ওরা তুলনা করতে পারবে যে ওরা আসলে তুলনা করতে পারবে যে আমরা কতটুকু অ্যাডভান্স করার চেষ্টা করতেছি, ঠিক আছে ব্যাপারগুলো। এই যে এবং তোমরা যদি আমাদের সাথে থাকো শেষ পর্যন্ত, অবশ্যই ভালো কিছু হবে বলে আমরা বিশ্বাস করি। আচ্ছা, ওদের মধ্যে একজন মানে কোশ্চেন করেছিল এলিফেন্টিসিস কি, তো লিম্ফের ফ্লোটা যদি পা থেকে ঠিকমতো উপরে না ওঠে ফাইলেরিয়াসিসের কারণে, তাহলে কি হবে, ওখানে লিম্ফগুলো জমাতে থাকবে, লিম্ফগুলো জমাতে থাকলে কি হবে, পা আস্তে আস্তে ফুলে যাবে, একদম হাতির পায়ের মতো হবে, এই জন্য নাম হচ্ছে এলিফেন্টিয়াসিস। এলিফেন্টিয়াসিস একটা ছবি দেখাই দেই, আচ্ছা, আমি তাহলে হয়ে যাবে। আচ্ছা অন্তর ভাই তোমাকে দেখো এলিফেন্টিয়াসিস দেখাই দিচ্ছে। এখন আমরা কিন্তু প্রথম দুইটা ক্লাস একটু রিল্যাক্সে করলাম, কম কম পড়লাম, নেক্সট ক্লাসে কিন্তু চ্যাপ্টারটা শেষ করতে হবে। সো বি প্রিপেয়ার, নেক্সট ক্লাসটা আসলে আমাদের 2 থেকে 2.5 ঘন্টা হতে যাচ্ছে। আর এই তো নেক্সট ক্লাসের জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাবো। আর এলিফেন্টিয়াসিস এটা একটু দেখে যাও, আর ভাইয়ের কাছে কোনো প্রশ্ন থাকলে ভাইকে মেনশন দিতে পারবা, ঠিক আছে? যে ভাই এটা তো বুঝি নাই, এটা তো করি নাই, আমার হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু আমি শিওরলি রিপ্লাই করবো ইনশাল্লাহ, ঠিক আছে? এলিফেন্টিয়াসিস ছবিতে গেলেই হবে। এটা আগের বইতে ছিল, কেন যে তুলে দিল, এটা কিন্তু একটা ভালো জিনিস। এই যে দেখো কি হয়েছে বলো তো তার পাইতে, দেখি এই ছবিগুলোর সাথে আমাদের একটা ছবি নাও তো দেখি। অন্তরে যে ওই অনেকগুলো ছবি দেখা, ওইখান থেকে ওরা ভালো ভিউ পাবে। হ্যাঁ দেখো এই সবগুলা পাতে কিন্তু এই জিনিসটাই ঘটছে। এই পাটা ভালো দেখছো, আর এই পাটা হাতির পায়ের মতো হয়ে গেছে না, দেখছো? যেখানে দেখা যাচ্ছে এই পাটা ভালো, এটা হাতির পায়ের মতো হয়ে গেছে। কেন? কারণ এখানে লিম্ফ নোডটা অবস্ট্রাকশন হয়ে গেছে, লিম্ফ নোড আটকা পড়ে গেছে, ফলে এটা এইখান দিয়ে লিম্ফটার উপরে উঠতে পারতেছে না, লিম্ফ জমে জমে এডেমা হয়ে 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 ইলিফেন্টিয়াসিস হয়ে গেছে। ওকে ঠিক আছে রে। আচ্ছা বাচ্চারা, তাহলে আমরা আজকে ক্লোজ করি, আজকে তোমরা ঘুমাও, কেমন? আর্লি টু বেড, আর্লি টু রাইস, মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। তোমাদের রুটিনটা একটু চেঞ্জ হবে আসলে, কারণ ছকে বাঁধা পড়ানো আসলে একটু কঠিন। কারণ দেখো আমরা চেষ্টা করি সবসময় আরও ভালো তোমাদের পড়াতে, 2টা ক্লাস রাখছিলাম, আমি দেখলাম 2টা ক্লাসে হচ্ছে না, আরও বাড়ায় দিতে হবে, কি করবো বলো? এই জন্যে আমাদের রুটিন ঠিক মতো মেনটেন করতে পারি না আমরা, বুঝছো? এই যে বেশি বেশি পড়ায় ফেলি, ঠিক আছে? তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই, রুটিনটা আমরা আপডেট করে দিব। তো তোমাদের সবার জন্য অনেক শুভকামনা রইল। শুক্রবার দিন তোমাদের আবার একটা ক্লাস আছে, ক্লাস হবে, রিভিউ নিবেন শুক্রবার। আমরা রুটিন ওদেরকে জানাই দেবো। আচ্ছা, আমরা রুটিনটা আপডেট করে দেবো। গ্রুপে খেয়াল রাখতে হবে, ফিচার্ড পোস্ট বলে একটা অপশান আছে, ওখানে কিন্তু তুমি সবসময় রুটিনগুলো পাবে, ঠিক আছে? আর 4-5টা ক্লাস হয়ে গেলে আমরা ক্লাসের লিঙ্কগুলো সাজিয়ে দেবো, টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে? তাহলে আজকে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাট তোমাদের একটা দায়িত্ব কিন্তু এটাকে স্প্রেড আউট করা, আমাদের যে প্রয়াসটা এটাকে বাস্তবায়িত করার জন্য আমরা হচ্ছে এখানে সেনাপতি, তোমরা হচ্ছে সৈনিক, এভাবে চিন্তা করতে হবে। এখন আমরা তোমরা আমার, এভাবে ভাবতে হবে। এবং আমরা যে যাত্রা শুরু করছি এটা ইনশাল্লাহ শেষ দেখে ছাড়বো এই বছরের মতো। সামনের বছর আমরা এই বছর 10 জন ডিএমসিএন পাইছি, কতগুলো থেকে? 220 জন শিক্ষার্থী থেকে 10টা ডিএমসিএন বের করছি। আমরা 4 জন মিলে আলাপ করতেছিলাম যে আমরা যদি এইবার, আমরা জানি না কতজন হবে, আজকেই 50 জন হয়ে গেছে না, 50 জনের বেশি যুক্ত হয়েছে তোমরা আমাদের সাথে আজকেই। তো যদি কোনোভাবে সংখ্যাটা 1000-এ যায়, আমরা বিশ্বাস রাখি যে 100 জন হয়তো বা করতে পারবো না, স্বপ্ন দেখতে তো বারণ নাই। আমরা একদম ডিএমসি চিন্তা করে পড়াই, বুঝছো? এখন তুমি ভাইয়া বলে দেয় যে কোনটা কঠিন বেশি, কোনটা একটু কম লাগবে, তুমি যদি মনে করো আমি এতটা নিতে পারছি না, একটু কম করে নিবা, কিন্তু তাই বলে কাজ থেকে ভেগে যাবা না, ঠিক আছে? আস্তে আস্তে হবে। ওরা ঘুমাক অন্তর, শেষ করি, টাটা বাচ্চারা, গুড নাইট, আবার দেখা হবে, আবার কথা হবে, ভালো থাকো। প্রশ্নের উত্তর দেই অন্তর, কি বলিস? ওরা বলছে এই চ্যাপ্টারের উপর এক্সাম হবে কি? অবশ্যই এক্সাম হবে, চ্যাপ্টার শেষ হলে এক্সাম হবে, এক্সাম থেকে কোনো মুক্তি নাই, এক্সাম হবে, এক্সাম থেকে কোনো মুক্তি নাই, ঠিক আছে? এক্সাম না দিলে খবর আছে, বাসায় ফোন করব। হ্যাঁ ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে।